সুপ্রশিক্ষার্থীরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। নতুন ক্লাসে আপনাদের সবাইকে নতুনভাবে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা প্রথমত একটু সবাই পরিচিত হব এবং তারপর আমরা আমাদের আলোচনায় যাব। এবং আজকে মূলত আমরা হচ্ছে একটু দিক নির্দেশনামূলক কিছু কথাবার্তা শুনবো, কি করা উচিত, কি করা উচিত না, বা কি পড়বেন কি পড়বেন না, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তারপর আমরা আস্তে আস্তে আমাদের আলোচনায় চলে যাব এবং প্রতিনিয়ত আমরা কোন স্ট্রাকচারের মধ্য দিয়ে যাব এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে প্রপার একটা গাইডলাইন পেয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। সো আমাকে প্রথমে একটু জানাবেন যে আপনারা ক্লিয়ারলি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, আমাকে একটু প্রথমে এটাই জানাবেন যে আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। যদি আমার সাউন্ড ঠিক মতো শুনতে পান তাহলে হচ্ছে এবং ভিডিও লেখা যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। জি স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। ময়মনসিংহ থেকে বলছি, ওকে, ভেরি গুড। আচ্ছা, অনেকে অনেক জায়গা থেকে কমেন্ট করছেন। আচ্ছা, ওকে, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখানে অলরেডি ইতোমধ্যে ক্লাসে জয়েন করেছি, ইতোমধ্যে ক্লাসে। আর যারা যারা এখন পর্যন্ত ক্লাসে জয়েন করে নাই, দ্রুত তাদেরকে হচ্ছে কি করেন, দ্রুত তাদেরকে হচ্ছে মেনশন করে দেন ফ্রেন্ডদেরকে যারা এই গ্রুপে আছে। আবার বাইরের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়েন না। ওকে, বাইরের ফ্রেন্ডদেরকে মেনশন দিলে তখন কিন্তু তারা এখানে জয়েন হতে পারবে না। ঠিক আছে, আচ্ছা। সো দ্রুত একটু জয়েন করে ফেলেন। আশা করি ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা চমৎকার ভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, সাউন্ড ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। আচ্ছা, ফটিকছড়ি থেকে বলছেন। আচ্ছা, ওকে। একজন বলছে স্যার লিংক পাই নাই। কিসের লিংক? আপনি তো ক্লাসই জয়েন করছেন, আবার কিসের লিংক খুঁজতেছেন? মানে লিংকটা কিসের? আপনি তো ক্লাসে জয়েন করছেন। ক্লাসে জয়েন মানে কি? আপনি অলরেডি ক্লাস দেখতেছেন, এখানে কমেন্টও করছেন, তাহলে লিংকটা কিসের? কোনো লিংক দরকার নেই তো, ক্লাসটা তো এই গ্রুপেই হবে। স্যার, সাউন্ড লাউড এন্ড ক্লিয়ার আছে। এমডি আফসার বলছে ইট উড বেটার ইফ দ্য ক্লাস টুক প্লেস ইন জুম। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি জুমে ক্লাস নিব না। ঠিক আছে, এটা আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং আসেন কেন, ব্যাপারটা হচ্ছে এক একজনের প্রেফারেন্স এক এক জায়গায় থাকে। আমার প্রেফারেন্সটা সবসময় ফেসবুক লাইভ, বিকজ জুমের চেয়ে ফেসবুক লাইভে ভিডিও কোয়ালিটি আমি একটু ভালো পাইছি। আমি তো জুমেও ক্লাস নিতাম একটা সময়, জুমে নিতাম, ডিং টক লাইটে নিতাম, অনেকভাবেই ক্লাস নিছি। তো আলটিমেটলি জুমের চেয়ে আমি ফেসবুক লাইভে ভিডিওটা একটু বেশি ফ্যাসিলিটিস পাইছি। প্লাস আমার সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে আমার ক্লাসটা ফেসবুকে মানে আবার আপলোড করার কোনো ঝামেলা নাই। মনে করেন যারা এখন লাইভ ক্লাস করতেছেন তারা লাইভে করতেছেন, কোনো কারণে লাইভ করতে পারেন নাই, ক্লাসের পরেই অটোমেটিক্যালি এই ক্লাসের লাইভ রেকর্ডটাই তারা দেখে নিতে পারছেন। জুমে ক্লাস হলে তো সেটা হচ্ছে না। জুমে ক্লাস হলে তখন আমাকে আলাদা করে জুমের ক্লাস আবার ওয়েবসাইট থেকে রেকর্ড ডাউনলোড করে সেই রেকর্ডটা আবার আপলোড দিতে হবে। এবং কোনো কারণে আমার জুমের যদি সাবস্ক্রিপশন ফি ক্যান্সেল হয়ে যায় তখন আগের সব রেকর্ড চলে যাবে। এটা ঝামেলা, বুঝতে পারছেন? ওকে, ফাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আবারও আপনার ক্লাস করছি 2 বছর পর। আচ্ছা, ফরিদপুর থেকে ক্লাস করছি, গোপালগঞ্জ থেকে বলছি। ওকে, গোপালগঞ্জ আমার নিজের জেলা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মুরাদপুর থেকে আছি স্যার। আচ্ছা, অনেক জায়গা থেকেই আছেন। ওকে, ভেরি গুড স্যার। নওগাঁ থেকে বলছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। স্যার, গ্রুপে যে রুটিন দেওয়া হচ্ছে ওইটা কি ফলো করা হবে? রুটিনের ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো, এখন না, একটু পরে। আচ্ছা স্যার, জুমে ক্লাস করলে প্রশ্ন করতে পারতাম ভাইয়া, বাট ওকে। আরে ভাই, প্রশ্ন করার জন্য আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে, টেনশন নিয়েন না। মেসেঞ্জার গ্রুপে আপনাদের যত প্রশ্ন আছে আপনারা করবেন, আপনারা নিজেরাই মানে সলভ করবেন। ঠিক আছে, কোনো জায়গায় যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে নক করবেন। তবে আল্লাহর রাস্তে মেসেঞ্জার গ্রুপে টুং 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 করে এরকম এসএমএস দিয়েন না। মানে হাই, কি খবর, কেমন আছেন সবাই, সবাই কি করতেছেন, রাত 2টার সময় এসএমএস দিবেন, সবাই কি ঘুমাইছেন, এই এসএমএস দিয়েন না। ঠিক আছে, ওকে, ফাইন। স্যার, বুঝতে পারছি। এবার ভাবছিলাম জুমে করব, এই জন্য লিংকের কথা বলছি। আচ্ছা, আমি গোপালগঞ্জ থেকে, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, জগন্নাথ ইউনিভার্সিটি আমার জগন্নাথ ইউনিভার্সিটিরও ছোট বোন এবং গোপালগঞ্জেরও ছোট বোন। আচ্ছা, দুই দিক থেকে আপনি আমার আত্মীয় ছোট বোন। আচ্ছা, ঠিক আছে, ওকে। স্যার, বই নিয়ে কিছু বলবেন? বই নিয়ে আমি বলবো, বাট নট নাও। আচ্ছা, সব পরে বলবো, আস্তে আস্তে। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি চুয়াডাঙ্গা থেকে আসছি। আচ্ছা স্যার, বই নিয়ে কিছু বলেন। হ্যাঁ, বলবো পরে, নট নাও।
স্যার ফেসবুক লাইভ দেখতে গেলে বারবার আটকে যায় কেন? এই প্রবলেম সবসময় ফেস করি। আপনি আমার ক্লাস দেখতে গিয়ে কোনো জায়গায় লাইভে আটকাচ্ছেন কিনা সেটা একটু দেখেন। প্রবলেম হলে আমাকে জানান, ঠিক আছে? আশা করি প্রবলেম হবে না, বাট তারপরও যদি হয়, ইফ, আমাকে জানাবেন। আশা করি প্রবলেম হবে না। আচ্ছা, এইটা দিলে অবশ্য ইয়া নষ্ট হয়ে গেছে, এটা দেওয়া যাবে না। এই লাইটটা দিলে বোর্ডে অনেক ইয়া পড়ে। আচ্ছা স্যার, প্রতিদিন কি ক্লাস 10টা থেকে শুরু হবে? না, আমরা প্রতিদিন ক্লাস 9টা থেকে শুরু করব ইনশাআল্লাহ। প্রতিদিন ক্লাস 9টা থেকে শুরু করব। টাইমের ব্যাপারটাও কোনো সময় হয়তো মাঝে মাঝে আধা ঘন্টা এদিক ওদিক হতে পারে, সেটা আমি আগে পোস্ট করে জানিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা স্যার, বাংলা ভোকাবুলারি কিভাবে পড়বো এটার একটা গাইডলাইন দিন। ইয়েস, এটা একটা ভালো কথা বলছেন। ক্লাসের শেষে আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে একটা গাইডলাইন দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? পাবনা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্যার, পিছনের বোর্ডের কালারটা হোয়াইট হলে ভালো হতো। তাই পেছনের বোর্ডের কালারটা কি হোয়াইট হলে ভালো হতো? ওকে, হোয়াইট হলে ভালো হতো, কিন্তু আমি যে ব্ল্যাকের উপর বেস করে লিখে ফেলছি অলরেডি, মানে ব্ল্যাকের উপর বেস করে আমার লেখা অলরেডি, স্লাইড অলরেডি রেডি। দেখবেন, আমি আপনাকে দেখাই, ওয়েট, তাহলে বুঝতে পারবেন। স্লাইড অলরেডি রেডি আমার, ব্ল্যাকের উপর বেস করে, মানে ব্ল্যাকের উপর কোন লেখাটা ফুটবে সেটার উপর বেস করে। এই যে দেখেন, এখন আমি হোয়াইটের মধ্যে তো সাদা লেখা এটা ফুটবে না, হলুদ লেখাটা ফুটবে না, বুঝতে পারছেন? এই যে দেখেন, ব্ল্যাকের উপর বেস করে আমার এগুলো লেখা অলরেডি রেডি। এখন আমি যদি হোয়াইটের মধ্যে করতে যাই, এটা ফুটবে না। সেই জন্য আজকের ক্লাসটা আমরা তাহলে এইভাবেই করি। পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমাদের, আমরা মনে করি যে হোয়াইটে করলে বেটার, আমরা পরে করবো, সমস্যা নাই। আচ্ছা, 2-3টা ক্লাস আমাদের অলরেডি এইভাবে রেডি করা। আচ্ছা স্যার, এটাই থাক, ঠিকই আছে, ফাইন, ঠিক আছে স্যার। আমি ইন্ডিয়া থেকে, এই কমেন্টটাই হচ্ছে আমাকে অনুপ্রাণিত করে দিল। মিরাজুল ভাই বলছে, ভাই আমি ইন্ডিয়া থেকে ক্লাস করছি। তাহলে দেখেন, দেশের সীমারেখার বাইরে গিয়েও আমি যে পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ, এটাই আমার কাছে অনেক বড় একটা মানে শান্তির বিষয়, বুঝতে পারছেন? অনেক অনেক শুভকামনা থাকবে মিরাজুল ভাই। এবং আমি জানি আপনি এবং আপনার বোন, আপনারা দুজনেই ক্লাস করেছেন, দুজনেই ভর্তি হয়েছেন। সো আমরা হচ্ছে তাহলে ক্লাস শুরু করি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, মেসেঞ্জার রুম কি ইউজ করা যায় সো দ্যাট আমরা আপনাকে ইনস্ট্যান্ট কথা বলে ক্লিয়ার করতে পারবো, কোনো কিছু কনফিউশন থাকলে? মেসেঞ্জার রুম, এটা ব্যাপারটা কি আফসার ভাই? জব সেক্টরে পুরো বাংলা নিয়ে একটা গাইডলাইন ক্লাস নিয়েন স্যার। আচ্ছা, নিব, ওগুলো নিব, সমস্যা নেই। আচ্ছা, এই আফসার ভাই একটা কমেন্ট করছেন, এটা ক্লাসের পরে, আজকে ক্লাসের পরে আমার একটু এটা নিয়ে কথা বলবো, আমার একটু নক দিয়েন তো, নিয়ে কথা বলবো, সমস্যা নেই। আজকের ক্লাস আপাতত যেভাবে আছে সেভাবে আমরা করি, কন্টিনিউ করি, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে স্যার ব্যাকরণে ভয়াবহ সমস্যা আমার। আচ্ছা, ভয়াবহ সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ওকে, আমরা প্রথমত আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই। এটাকে আপনি পড়বেন কি পড়বেন না, এইটা আমার প্রথম ভাই, এটা হচ্ছে আমার একদম মানে প্রথম কথা আপনাদের জন্য। সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই আপনার জন্য পড়া উচিত হবে কি হবে না, এই বিষয়টা আগে একটু ক্লিয়ার হন। দেখেন, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই, এইটা আপনারা অনেকেই মানে এরকম একটা মতামত শুনেছেন যে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই থেকে হুবহু কোশ্চেন আসে, ঠিক আছে? নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই ঠাড়া মুখস্থ রাখতে হবে, বাংলা ব্যাকরণ বই ঠাড়া মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তো এই বই নিয়ে হচ্ছে আমার মতামত যেটা, আমরা এটা জাস্ট পড়ার জন্যই পড়বো, বাট বেসিক্যালি আমার জোন স্ট্রং করার জন্য, আমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, মনে রাখবেন কখনোই এটা প্রেফারেবল না, কখনোই এটা প্রেফারেবল না। এটার মধ্যে অনেক কনফিউশন আছে, যে জিনিসটা আপনি প্রপারলি পুরোপুরি কখনোই ক্লিয়ার হতে পারবেন না শুধু আপনি যদি 9-10 এর ব্যাকরণ বইটাকে ফোকাস করে পড়েন। কথা বুঝতে পারছেন? একদম সিম্পল হিসাব। যেমন আমি আপনাকে যদি বলি, খেয়াল করেন, আমি যদি বলি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইতে, বর্তমান বইতে সন্ধি এটা দেওয়া আছে হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, শব্দতত্ত্বের। এটা কিন্তু 2021 সালের ব্যাকরণ বই অনুসারে, কিন্তু 2020 সালের ব্যাকরণ বই অনুসারে সন্ধি হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, এবং আমরা কিন্তু সন্ধিকে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হিসেবেই বেশি জানি। আচ্ছা, আবার যদি বলি আমরা কারক কোন তত্ত্বের আলোচ্য বিষয়, তো কারক কিন্তু 2021 সালের ব্যাকরণ বই অনুযায়ী এটা হচ্ছে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়, কিন্তু আগে এটা ছিল শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়।
এই ক্ষেত্রে কিন্তু আমরা আবার কারককে বাক্যতত্ত্বের মতো বিষয় বলেই আমরা বেশি প্রেফারেবল জানি। ঠিক আছে, তার মানে কারকের ক্ষেত্রে বই ফলো করতেছি, সন্ধির ক্ষেত্রে আমরা ফলো করতেছি 2000 সালের বই। আবার দেখেন, যদি বলি বাগধারা কোন তত্ত্বের আলোচ্য বিষয়, যদি বলি বাগধারা কোন তত্ত্বের আলোচ্য বিষয়, এক্ষেত্রে কিন্তু 2021 সালের বইতে দেখবেন বাগধারা দেওয়া আছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়, বাগধারা হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এক্ষেত্রেও কিন্তু আমরা অর্থতত্ত্বকে বেশি ফোকাস করতেছি। তার মানে কারকের ক্ষেত্রে এবং বাগধারার ক্ষেত্রে আমরা বাক্যতত্ত্বকে বেশি ফোকাস, মানে সরি 2021 সালের বইকে ফোকাস করতেছি, আর ধ্বনি সন্ধির ক্ষেত্রে আমরা ফোকাস করতেছি 2020 সালের বইতে। আসলে ব্যাপারটা কি ভাই? আমরা তাহলে আসলে কোনটাকে ফোকাস করব? আসলে আমরা একটাকে ফোকাস করব না। সিম্পল হিসাব, 9-10 এর বাংলা ব্যাকরণ বই কখনোই আপনার জন্য পারফেক্ট না। 9-10 এর বাংলা ব্যাকরণ বইয়ের কোথাও লেখা নাই যে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাইরে সরকারি বেসরকারি জবের জন্য যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য, বা যারা চাকরি প্রার্থী আছেন তাদের জন্য এটা প্রযোজ্য। আমার কথা কি বুঝতে পারছেন? সিম্পল হিসাব, আপনারা যদি পড়েন 9-10 এর ব্যাকরণ বইটা বেসিক ক্লিয়ার করার জন্য পড়তে পারেন, কিন্তু আপনি কখনোই 9-10 এর ব্যাকরণ বই মানে প্রপার শিক্ষার জন্য আপনি মানে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এটা পড়বেন না। সিম্পল হিসাব, কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ব্যাপারটা কি? আশা করি মোটামুটি ব্যাপারটা নিয়ে আপনারা মোটামুটি একটু ক্লিয়ার হয়েছেন যে ব্যাপারটা কিভাবে হবে না হবে। আচ্ছা, তাহলে এইবার আসেন, এইবার তাহলে আমরা যেটা বলছিলাম, তো এখন দেখেন এই যে এই ধরনের অনেক ইনফরমেশন আছে যেটার মধ্যে ইনফরমেশন গ্যাপ আছে অনেক। 2021 সালের ব্যাকরণ অনুসারে একরকম, 2020 সালের ব্যাকরণ অনুসারে একরকম, আবার ব্যাকরণ বই ব্যাকরণ টু ব্যাকরণ ভ্যারি করে, ব্যাকরণ বই দেখা যায় ব্যাকরণ টু ব্যাকরণ ভ্যারি করে। তো এই কারণে আমরা আসলে 9-10 এর ব্যাকরণ বই, এই যে দেখেন শব্দ ভান্ডার, আমরা যদি বলি যে শব্দকে উৎস অনুসারে কত ভাগে ভাগ করা হয়েছে, শব্দকে উৎস অনুসারে কত ভাগে ভাগ করা হয়েছে, শব্দকে উৎস অনুসারে ভাগ করা হয়েছে বর্তমান বইতে 4 ভাগে, বর্তমান বইতে 4 ভাগে, বা উৎস অনুসারে এটা আমরা যদি আগের বই অনুসারে ফলো করি তাহলে 5 ভাগে। 2020 সাল পর্যন্ত যে ব্যাকরণ বই ছিল সেটা, আর 2021 সাল পর্যন্ত যে বই সেখানে বলা হয়েছে 4 ভাগে। এই ক্ষেত্রে কিন্তু আমরা এখনো এই 5 ভাগটাকে বেশি প্রায়োরিটি দিব। এই ক্ষেত্রে আমরা কিন্তু 5 ভাগকে বেশি প্রায়োরিটি দিব। এখন আসেন কেন নতুন বইতে কোনটা নাই? অর্ধ তৎসম শব্দ, এটা নতুন বইতে দেয় নাই। অর্ধ তৎসম শব্দ নিয়ে নতুন বইতে কোনো আলোচনা নাই। এখন আমার কথা শুনেন, অর্ধ তৎসম শব্দ নতুন বইতে নাই তার মানে কি বাংলা ভাষা থেকে অর্ধ তৎসম শব্দ বিলুপ্ত হয়ে গেছে? ডেফিনেটলি না। বাংলা ভাষায় অর্ধ তৎসম শব্দ এখনো আছে, আগেও ছিল, এখনো আছে, ফিউচারে থাকবে কিনা সেটা জানি না, বাট এখন আছে। যেমন দেখেন এই যে আমরা বলি গৃহিণী, এটা সংস্কৃত শব্দ। গৃহিণী শব্দটা থেকে যখন এটা আমরা বলে ফেলি গিন্নি, তাহলে এটা কিন্তু অর্ধ তৎসম শব্দ। তাহলে এই শব্দটার কি আমরা প্রচলন করছি না? অহরহ প্রচলন করছি। এই যে দেখেন চন্দ্র, চন্দ্র থেকে হয়ে গেছে চাঁদ, চন্দ্র থেকে হয়ে গেছে চাঁদ, আর চাঁদ থেকে হয়ে গেছে চাঁদ, চাঁদ থেকে হয়ে গেছে কি চাঁদ। তাহলে এই যে দেখেন চন্দ্র তৎসম, এখান থেকে চাঁদ অর্ধ তৎসম, আর চাঁদ হচ্ছে তদ্ভব। তাহলে চাঁদ শব্দটা আমরা কি ব্যবহার করছি না? গান শুনেন নাই, চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি? তাহলে এই যে চাঁদ ব্যবহার করছি তো ভাই, অহরহ ব্যবহার করছি। এইটা আমরা এইভাবে বলতে পারি না যে আমরা নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে অর্ধতৎসম শব্দ নাই মানে বর্তমানে অর্ধতৎসম শব্দ নাই, এটা আমরা বলতে পারি না। বাংলা একাডেমির অভিধানে এখন অর্ধতৎসম শব্দের অস্তিত্ব আছে, ডেফিনেটলি আমরা এই কারণে অর্ধতৎসম শব্দ শিখবো। আমি কি বুঝতে পারছি? বলেন আমার পয়েন্টটা কি বুঝতে পারছেন? একটু জানান আমাকে, আমার পয়েন্টটা কি বুঝতে পারছেন? সহজ কথা হচ্ছে আমরা নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইতে কি আছে এটা আমরা জানবো, বাট অ্যাকচুয়াল জিনিসটা আমরা শিখবো হচ্ছে রেফারেন্স বইগুলো যা আছে সেই অনুসারে। কনসেপ্টটা কি ক্লিয়ার? স্যার আপনার ক্লাসের পাশাপাশি বেসিক ক্লিয়ার করার জন্য কোন বইটা পড়তে পারি স্যার? আচ্ছা এক্সামে কোনটা দিব? আরে এক্সামে কোনটা দিবেন না দিবেন এগুলো সব বলবো তো, টেনশন করেন কেন? এত টেনশনে কিছু নাই। এক্সামে কোনটা রাইট দিব 100% 5 রাইট দিবেন। এখন অপশনে যদি 5 না থাকে সেক্ষেত্রে 4 দিবেন, কিন্তু অবশ্য 5 থাকলে ডেফিনেটলি 5 কারেক্ট আনসার হবে। কথা বুঝতে পারছেন? ডেফিনেটলি 5 কারেক্ট আনসার হবে। জি ভাই ক্লিয়ার 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 ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা তাহলে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা আমরা পড়বো, তবে অবশ্যই নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের বাইরে আমাদের যে কোনো একটা বই রাখতে হবে, সেটা আমার বই হোক বা অন্য কোনো রাইটারের বই হোক। অন্য কোনো রাইটারের বই হলেও আপনার জন্য হবে, মানে অন্য কোনো রাইটারের বই হলে যে আমার ক্লাস করতে পারবেন না ব্যাপারটা এরকম না, অবশ্যই পারবেন, তবে আমার বইটা থাকলে আপনার জন্য প্র্যাকটিস করতে সুবিধা। কথা বুঝতে পারছেন? আপনার জন্য প্র্যাকটিস করতে সুবিধা হবে। আচ্ছা দিলওয়ার আহসান, ফাইনালি আমি ভারত থেকে স্যারের ক্লাস করতে পারছি। দিলওয়ার আহসান ভাই
অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। আপনাদের কারিকুলামটা আমি দেখেছি, আমাদের কারিকুলামের যে পড়া জবের সেক্টরের ম্যাক্সিমাম পড়াই আপনার এখানে কভার হয়ে যাবে। আমি তো বেসিক্যালি আমাদের কারিকুলামটাকে বেশি কভার করব। আর তারপরে আপনাদের কারিকুলামের যে পড়াগুলো আছে সেই পড়াগুলো হচ্ছে আমরা ইনশাল্লাহ আমাদের পড়াগুলোর এখানেই কভার হয়ে যাবে। ঠিক আছে, দুই একটা জায়গায় ভারতের শিক্ষার্থীদের সাথে আমাদের শিক্ষার্থীর দের কিছু ইনফরমেশনের প্রবলেম আছে কারকের ক্ষেত্রে বিশেষ করে, সেগুলো আমরা যখন পড়বো তখন আমরা এগুলো অ্যানালাইসিস করে বলে দিব, কোনো সমস্যা নাই। ভারতের বইগুলো যখন আমি মানে পড়ছি, যখন যেমন বামনদেব চক্রবর্তী স্যার আছেন, তারপর হচ্ছে আহ ইয়া স্যার আছেন, ওটা কি বলে, পবিত্র সরকার স্যার আছেন, বা ওনাদের বইগুলো যখন পড়েছি তখন এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার হয়েছি, বা এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকেও ক্লিয়ার করে দিব, টেনশন নিয়েন না। ঠিক আছে, ওকে ফাইন। ঠিক আছে, তাহলে আপনারা মোটামুটি সবাই জয়েন করেছেন। স্যার নতুন স্যার নতুন ব্যাচ শুরু করলেন নাকি? ইয়েস রায়হান বুলবুল ভাই, আপনারা এখন নতুন ব্যাচের ক্লাসে জয়েন আছেন এবং এখানেই আপনারা ইনশাল্লাহ কন্টিনিউ করবেন। ঠিক আছে, ওকে ফাইন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাহলে আমরা কি করব? আমরা 9-10 এর ব্যাকরণ বইকে পড়ার জন্য পড়বো, দ্যাটস ইট। ওকে ফাইন। আচ্ছা, এইবার আসেন তাহলে আমাদের আজকের টপিকটার অ্যাকচুয়ালি নাম ছিল কি? আমাদের আজকের টপিকের নাম ছিল হচ্ছে বাংলা ভাষা, ভাষা কি জিনিস, ভাষার উপাদান কি, উপকরণ কি, অক্ষর সম্পর্কিত বিস্তারিত আলোচনা, বাংলা বর্ণমালা, স্বরধ্বনি ও স্বরবর্ণের বিস্তারিত। এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা। এটা কিন্তু বিশাল আলোচনা, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার টপিকের আলোচনা। ঠিক আছে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। তো এই 1.5 থেকে 2 ঘন্টার টপিক নিয়ে আমরা আলোচনা করব। কারো যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর সলভ দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা স্যার বিভিন্ন ধরনের শব্দ সহজে চিনবো কিভাবে, এটা একটু ক্লিয়ার করবেন। আপনারা প্রথম ক্লাসে এক ক্লাসে যদি চিন্তা করেন বাংলার আজকের ক্লাসের পর আপনি পিএইচডি করে ফেলবেন, এটা আসলে সম্ভব না। ঠিক আছে, তো সকল প্রশ্নের উত্তর এক ক্লাসে আমার দেওয়াও সম্ভব না, আমি দিবও না। ঠিক আছে, আপনি কিভাবে বিভিন্ন ভাষার শব্দ চিনবেন এটা চেনার অনেক ট্রিক্স আছে, টেকনিক আছে, বাট আজকে দিব না। আজকে আমরা আলোচনা করবো এটা নিয়ে। এই টপিক রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা করতে পারেন, এই টপিক রিলেটেড এর বাইরে কোশ্চেন করলে আজকে আমি উত্তর দিব না। ঠিক আছে, ওকে ফাইন। আর মাঝে মাঝে সলভ ক্লাস দিব, তখন যে কোনো জায়গা থেকে কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নাই। তখন কোশ্চেন করলে তখন আমি উত্তর দিব, ব্যাপার না। ওকে, তাহলে আসেন আমরা একটু আলোচনা করি, আমরা একটু আলোচনায় চলে যাই। তো সবার আগে ভাষা জিনিসটা কি? দেখেন ভাষা, এটার ব্যাপারটা কি, ভাষার একটা সংজ্ঞা আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। ভাষা জিনিসটা কি? ভাষার ব্যাপারটা হচ্ছে এরকম যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত কতগুলো অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টির সাহায্যে বক্তা যখন তার মনের ভাব প্রকাশ করেন তখন তাকে ভাষা বলে। এক মিনিট। গুড, ওকে ফাইন। আচ্ছা এবার আসেন, তাহলে ব্যাপারটা হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত কতগুলো অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টির সাহায্যে বক্তা যখন তার মনের ভাব প্রকাশ করে তখন তাকে ভাষা বলে। ঠিক আছে, আচ্ছা তখন তাকে ভাষা বলে। এখন এইটাও, এই যে সংজ্ঞাটা আমরা বলছি, এই সংজ্ঞাটা হচ্ছে ভাষার ম্যাক্সিমাম রাইটারের বইতে সংজ্ঞাটা দেওয়া আছে। এখন এখানে প্রবলেম, যন্ত্র এই কথাটা হচ্ছে প্রবলেম, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত এই কথাটা হচ্ছে প্রবলেম। দেখেন বাকযন্ত্রের সাহায্যেই উচ্চারিত হইতে হবে ভাষা হইতে হলে, এটা কিন্তু বাধ্যতামূলক না। দেখেন কোন একটা দরজার সামনে গিয়ে আমরা যখন এভাবে টোকা দেই, খেয়াল করেন, এভাবে টোকা দেই, ভিতর থেকে অ্যান্সার আসে ইয়েস কাম ইন। এই যে ইয়েস কাম ইন অ্যান্সারটা আসছে, কোন প্রশ্নের অ্যান্সার এটা বলেন তো? কোন প্রশ্নের অ্যান্সার? এই অ্যান্সারটা হচ্ছে মে আই কাম ইন, এই প্রশ্নের অ্যান্সার। এখন আপনি বলেন, আপনি কি মে আই কাম ইন বলছেন? বলেন নাই, আপনি বলছেন খালি টোকা দিছেন। তাহলে আপনার টোকাটাই কি মে আই কাম ইন প্রকাশ করছে, আপনার টোকাটাই মে আই কাম ইন প্রকাশ করছে, ভিতর থেকে উত্তর আসছে ইয়েস কাম ইন। তাহলে ব্যাপারটা হচ্ছে দেখেন, আপনি মে আই কাম ইন বলার জন্য কোনো মুখের ভাষা ইউজ করেন নাই, বাকযন্ত্র ইউজ করেন নাই, জাস্ট টোকা দিছেন। সো কিন্তু আপনার মনের ভাব কিন্তু প্রকাশ হয়েছে। আবার দেখেন কোন একটা অফিসের সামনে গেলেন, অফিসের সামনে গিয়ে মেইন দরজার সামনে দেখলেন যে লেখা আছে জুতা খুলে প্রবেশ করুন। তাহলে আলটিমেটলি অফিসের ভিতরে যিনি কর্মচারী বা কর্মকর্তা, তিনি কিন্তু তার মনের ভাবটা আপনাকে লিখে প্রকাশ করছে। সে কিন্তু এসে বলে নাই ভাই জুতা খুলেন, জুতা খুলেন, জুতা খুলেন, জুতা খুলেন, আপনাকে এসে বলে নাই। সে লিখে রাখছে কি জুতা খুলে প্রবেশ করুন। তো তার মানে আপনি কি করছেন? জুতা খুলে প্রবেশ করতেছেন। তার মানে অফিসের ভিতরে যিনি কর্মচারী বা কর্মকর্তা আছেন, তার মনের ভাবটা তিনি আপনাকে প্রকাশ করছে কিভাবে? তার মনের ভাবটা তিনি আপনাকে প্রকাশ করছে লিখে, এবং আপনি সেটা কি করছেন? আপনি সেই মনের ভাবটা ওইভাবে একসেপ্ট করছেন। কথা কি ক্লিয়ার? তো এখানে তো বাকযন্ত্র ব্যবহার হয় নাই। হ্যালো, আসসালামু আলাইকুম।
মেসেঞ্জারে নক করে রাখেন, আমি ক্লাসে আছি, ক্লাস শেষে পরে নক দিব আমি। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। দেখেন, তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হতে হবে, এটা বাধ্যতামূলক না। তাহলে এখানে আমরা কি করব, এখানে ব্যাপারটা হচ্ছে মূল থিমটা হচ্ছে মনের ভাব প্রকাশ করেন, এই যে মনের ভাব প্রকাশের মাধ্যম, তখন সেটাকে ভাষা বলে। দ্যাটস ইট, শেষ। মনের ভাব প্রকাশের মাধ্যমটাই কি ভাষা। আমার যে বাকযন্ত্র লাগবে এটা বাধ্যতামূলক না, মনের ভাব প্রকাশ করতে পারলেই ভাষা, শেষ। তো ভাষার মানে কত ভাবে মনের ভাব প্রকাশ করা যায়? 3 ভাবে প্রকাশ করা যায় মনের ভাব। একটা হচ্ছে মুখে বলে, একটা হচ্ছে লিখে, একটা হচ্ছে ইশারায় বা ইঙ্গিতে। 3 ভাবে মনের ভাব প্রকাশ করা যায়, ঠিক আছে? মনের ভাব প্রকাশ করা যায় কয় ভাবে? 3 ভাবে, ইশারায়, লিখে বা ইঙ্গিতে। তো আমরা কিভাবে মনের ভাব প্রকাশ করতেছি? আমরা আমাদের মনের মতো করে, নিজেদের মতো করে মনের ভাব প্রকাশ করতেছি হচ্ছে মানে সবচেয়ে ভালোভাবে হচ্ছে কথা বলার মাধ্যমে প্রকাশ করা যায়, কিন্তু এমনিতে করা যায় 3 ভাবে। আচ্ছা, এবার আসেন তাহলে ভাষা জিনিসটা কি, আশা করি এটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন ভাষার যে প্রশ্নটা নিয়ে স্টুডেন্টদের সবচেয়ে বেশি প্রবলেম, যে প্রশ্নটা নিয়ে স্টুডেন্টদের সবচেয়ে বেশি প্রবলেম, সেটা কি? স্যার ভাষার উপাদান কি, ভাষার উপকরণ কি, ভাষার মূল উপাদান কি, ভাষার মৌলিক উপকরণ কি, মৌলিক গুলো, এই কোশ্চেন গুলোর উত্তর জানতে হলে আপনাকে আগে এই ছকটা ভালো করে জানতে হবে। ছকটা কিভাবে ক্রিয়েট হয়েছে সেটা ভালো করে খেয়াল করতে হবে, ভালো করে ফোকাস করেন। আমি এখানে কিন্তু যদিও আগের থেকে আমি লিখে রেখেছি, বাট এই জায়গাটা আমি ভালো করে দাগিয়ে দাগিয়ে আপনাদেরকে লিখে দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আমি ক্লাসের পরে এটার পিডিএফ ফাইলও দিয়ে দিব, টেনশন নাই। আমি ক্লাসের পরে এটার পিডিএফ ফাইলও দিয়ে দিব, টেনশন নাই। ওকে ফাইন। এবার দেখেন, এবার ব্যাপারটা হচ্ছে তাহলে আমরা কি করব, আমরা এখানে দেখবো যে কতগুলো ধ্বনি বা বর্ণ পাশাপাশি বসে তৈরি হয় কি শব্দ। ব্যাপারটা খেয়াল করেন, কতগুলো ধ্বনি বা বর্ণ এটাকে পাশাপাশি বসিয়ে তৈরি হয় কি বলেন? শব্দ। কতগুলো শব্দকে পাশাপাশি বসিয়ে তৈরি হয় বাক্য। কতগুলো বাক্যকে পাশাপাশি বসিয়ে তৈরি হয় ভাষা। কথাটা বুঝছেন? কতগুলো ধ্বনি বা বর্ণ এটাকে পাশাপাশি বসিয়ে তৈরি হয় শব্দ, কতগুলো শব্দকে পাশাপাশি বসিয়ে তৈরি হয় বাক্য, কতগুলো বাক্যকে পাশাপাশি বসিয়ে তৈরি হয় ভাষা। তাহলে ভাষা তৈরির যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা আমরা দেখলাম। এখন ভালো করে খেয়াল করুন, উপরের তীর চিহ্নগুলো খেয়াল করেন, তীর চিহ্নগুলো খেয়াল করেন। যখন বলবে ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক, তখন সেটা ভাষার বলুক, বাক্যের বলুক, শব্দের বলুক, অল টাইম কারেক্ট আনসার কি হবে ভাই? ধ্বনি বা বর্ণ। অল টাইম। আমি আবার বলছি, যখন বলবে ভাষার মূল উপাদান বা ভাষার ক্ষুদ্রতম একক, তখন এটা ভাষার বলুক, বাক্যের বলুক, শব্দের বলুক, অল টাইম কারেক্ট আনসার ধ্বনি বা বর্ণ। হ্যাঁ, যদি সেটা হচ্ছে ভাষার ক্ষেত্রে না বলে, যদি সেটা বলে যে ভাষা মানে সরি মূল উপাদান না বলে যদি সেটা বলে ভাষার মূল উপকরণ কি বা ভাষার একক বা বৃহত্তম একক কি, তখন আমার কারেক্ট আনসার হবে ইমিডিয়েট আগেরটা। অর্থাৎ ভাষার ক্ষেত্রে মূল উপকরণ বা বৃহত্তম একক বললে বাক্য, বাক্যের ক্ষেত্রে শব্দ, শব্দের ক্ষেত্রে ধ্বনি বা বর্ণ। তীর চিহ্নগুলো ভালো করে খেয়াল করছেন? যখন বলবে ক্ষুদ্রতম একক বা মূল উপাদান, তখন এটা ভাষার বলুক, বাক্যের বলুক, শব্দের বলুক, কারেক্ট আনসার ধ্বনি বা বর্ণ, এই যে অল টাইম। কিন্তু যখন সেটা বলবে বৃহত্তম একক বা একক বা মূল উপকরণ, তখন ইমিডিয়েট আগেরটা কারেক্ট আনসার, ভাষার বৃহত্তম একক বাক্য বা ভাষার একক বাক্য বা ভাষার মূল উপকরণ বাক্য, বাক্যের মূল উপকরণ বা একক বা বৃহত্তম একক শব্দ। আর শব্দের ক্ষেত্রে সাধারণত এই বৃহত্তম একক বা একক এটা হয় না। কেন হয় না? কারণ দেখেন, ভাষার ক্ষেত্রে একটা বড় একক আছে, একটা ছোট একক আছে। বাক্যের ক্ষেত্রেও কিন্তু একটা বড় একক আছে, একটা ছোট একক আছে। কিন্তু শব্দের তো একটাই একক এবং সেটা ক্ষুদ্রতম একক। এন্ড দ্যাট ইজ ওয়াই শব্দের ক্ষেত্রে কখনো আমরা এটাকে বৃহত্তম একক বলতে পারবো না। কনসেপ্টটা কি ক্লিয়ার? শব্দের ক্ষেত্রে কখনো আমরা এটাকে বৃহত্তম একক বলতে পারবো না। আশা করি বুঝাতে পারছি। জিনিসটা কি ক্লিয়ার? বলেন, বুঝছেন কি বুঝেন নাই? তার মানে যদি প্রশ্ন করা হয় মূল উপাদান বা ক্ষুদ্রতম একক, তাহলে এবার আসেন আমরা একটু জিনিসটা লেখার মাধ্যমে ক্লিয়ার করি। আসেন, যদি বলি বলেন তো ভাষার মূল উপাদান এটা কি হবে বলেন তো? তাহলে যদি বলি ভাষার মূল উপাদান এটা কি হবে বলেন? বলেন, ভাষার মূল উপাদান এটা কি হবে? মূল উপাদান বলছে, তাহলে মূল উপাদান বললে কি হবে? মূল উপাদান বলছে, তার মানে এটা হবে ধ্বনি বা বর্ণ। সো 100% ধ্বনি। ওকে ফাইন, মূল উপাদান বলছে, সো ধ্বনি। আচ্ছা, যদি বলে ভাষার মূল উপকরণ, তাহলে কি হবে? উপকরণ বললে কি হবে? উপকরণ বললে হবে ইমিডিয়েট আগেরটা, তার মানে বাক্য। আচ্ছা, যদি বলে ভাষার মৌলিক উপাদান, আচ্ছা মৌলিক উপাদান বললে কি হবে এটা বলেন তো দেখি? বলেন, মৌলিক উপাদান এটা বললে কি হবে? দেখি দেখি দেখি, মৌলিক উপাদান বললে কি হবে বলেন? মৌলিক উপাদান বললে কি হবে বলেন? এই মৌলিক উপাদান বললে কি হবে বলেন দেখি সবাই? রোদেলা ইসলাম বলছে আর একবার বলেন। আমি আরো কয়েকবার বলবো, দেখবেন আলোচনা করতে করতে। ঠিক আছে, আমাকে একটু বলেন
আচ্ছা, অলরেডি একজন বলছে যে রোদেলা আপু বলছে হচ্ছে ধ্বনি, ভাষার মৌলিক উপাদান ধ্বনি বলছে। বাঁধনারা বলছে শব্দ। ওকে, জিনাত বলছে ধ্বনি, আতিকুর রহমান বলছে ধ্বনি। আচ্ছা, ইউএন আশিক বলছে ধ্বনি। আচ্ছা, মাসুমা বলছে ধ্বনি। ফারহানা বলছে ধ্বনি। আল্লাহর নামে সবাই বলছে ধ্বনি, মাশাআল্লাহ। হাবিবুল্লাহ বলছে ধ্বনি। রিয়াজ বলছে শব্দ। আচ্ছা, ফারহানা বলছে ধ্বনি বা বর্ণ। আচ্ছা, সাইদুর বলছে ধ্বনি। প্রাণের আম্মু মানে, ও আচ্ছা, আইডির নাম প্রাণের আম্মু। আচ্ছা, প্রাণের আম্মু বলছে ধ্বনি। আবু সাইম বলছে ধ্বনি। আচ্ছা, ম্যাক্সিমামই ধ্বনি বলছেন। এইবার আসেন আসলে এটার কারেক্ট আনসার কি। এইটার কারেক্ট আনসার হবে শব্দ। ভাষার মৌলিক উপাদান বললে হবে শব্দ। আপনারা যেটা চিন্তা করছেন মূল উপাদান আর মৌলিক উপাদান তো সেমই, আপনারা ভাবছেন এইটা, আপনারা ভাবছেন মূল উপাদান বলুক আর মৌলিক উপাদান বলুক জিনিস তো একই, আপনারা ভাবছেন এইটা। না, জিনিস এক না। ভালো করে বুঝলে এই জিনিসটা আপনি বুঝতেন। দেখেন, ব্যাপারটা হচ্ছে মৌলিক এই শব্দের গঠনটা বুঝলেই আপনি বুঝে যাবেন এটার উত্তর কেন শব্দ হয়েছে, কেন ধ্বনি হয় নাই। ব্যাপারটা খেয়াল করেন, আমি শব্দটাকে ভেঙে দিচ্ছি। যদি বলি মৌলিক, তাহলে আমরা পাবো মূল যোগ ইক। বলেন মূল যোগ কি? মূল যোগ ইক। ঠিক আছে, এখন দেখেন ইক প্রত্যয় যুক্ত হলে কি হয়? আদিস্বর বৃদ্ধি পায়। সো আদিস্বর বৃদ্ধি পায়, দীর্ঘকারটা ঔকার হয়ে গেছে। বুঝতে পারছেন? যেমন দেখেন ভূগোল যোগ ইক, ওয়ার্ডটা কি ভূগোলিক না ভৌগোলিক? ওয়ার্ডটা ভৌগোলিক না? ওই রকম ভাবে মূল যোগ ইক, ওয়ার্ডটা কি মৌলিক না মৌলিক? ওয়ার্ডটা মৌলিক। এখন এই ইক প্রত্যয় যুক্ত হয় কি অর্থ প্রকাশ করার জন্য সেটা জানেন? ইক প্রত্যয়টা যুক্ত হচ্ছে সম্পর্কিত অর্থ প্রকাশ করতে। কি অর্থ? সম্পর্কিত, এই অর্থ প্রকাশ করতে, সম্পর্কিত। যেমন দেখেন আমি যদি বলি দৈহিক মানে দেহ সম্পর্কিত, শারীরিক মানে শরীর সম্পর্কিত, যদি বলি মানসিক মানে মানস সম্পর্কিত মানে মন সম্পর্কিত, যদি বলি দৈনিক মানে দিন সম্পর্কিত, কাব্যিক মানে কাব্য সম্পর্কিত, লৌকিক মানে লোক সম্পর্কিত। ঠিক আছে, মানে সাপ্তাহিক মানে সপ্তাহ সম্পর্কিত, বার্ষিক মানে বর্ষ সম্পর্কিত। মানে ইক প্রত্যয়টা যুক্ত হবে কখন? সম্পর্কিত অর্থ বোঝানোর জন্য। আমি কি বোঝাতে পারছি? ইক প্রত্যয়টা যুক্ত হবে কখন? সম্পর্কিত অর্থ বোঝানোর জন্য। আচ্ছা, এইবার একটু চিন্তা করেন তো, ভাষার মূল উপাদান ধ্বনি। এই যে মূল উপাদান কি বলেন? মূল উপাদান ধ্বনি। তাহলে মৌলিক মানে হচ্ছে মূল সম্পর্কিত। মূল যদি ধ্বনি হয়, মৌলিক কি ধ্বনি না ধ্বনি সম্পর্কিত? বলেন, মূল যদি ধ্বনি হয়, মৌলিক কি ধ্বনি নাকি ধ্বনি সম্পর্কিত? অবশ্যই বলেন, ধ্বনি সম্পর্কিত ফার্স্ট এলিমেন্টটাই হচ্ছে শব্দ। এন্ড দ্যাট ইজ ওয়াই ভাষার মৌলিক উপাদান বললে এটা শব্দ হবে। অ্যাজ ওয়েল অ্যাজ বাক্যের ক্ষেত্রে বাক্যের মৌলিক উপাদান বললে শব্দ হবে। মূল উপাদান বললে ধ্বনি, বাট মৌলিক উপাদান বললে শব্দ হবে। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতে পারছেন? বলেন, জিনিসটা কি বুঝছেন না বুঝেন নাই? মূল আর মৌলিক তো একই মনে হচ্ছে না, এক না। এখন কি ক্লিয়ার হয়েছেন? এটা আগে বলেন। এখন কি ক্লিয়ার হয়েছেন কিনা এটা আগে বলেন। ক্লিয়ার হয়েছেন আপনারা? সবাই কি ক্লিয়ার হয়েছেন? স্যার বুঝতে পারি নাই। এখন কি ক্লিয়ার হয়েছেন? মুশফিকুর রহমান বলছে শব্দ, সাইদা তাসনিম বলছে শব্দ। আচ্ছা, ওকে, মাহিন সোহাগ বলছে স্যার আমি বুঝতে পারি নাই। মাহিন সোহাগ ভাই বুঝতে পারেন নাই কেন? এটা তো খুব সিম্পল একটা বিষয় ছিল। মাহিন সোহাগ ভাই, আমরা যেটা করছি, আমরা হচ্ছে কি করছি, আমরা হচ্ছে প্রথমে স্ট্রাকচার করছি যে কতগুলো ধ্বনি বা বর্ণ এটা মিলে তৈরি হয়েছে শব্দ, কতগুলো শব্দ এটা মিলে তৈরি হয়েছে বাক্য, কতগুলো বাক্য এটা মিলে তৈরি হয়েছে ভাষা। এখন দেখেন যখন বলছে মানে মূল উপাদান বা ক্ষুদ্রতম একক, মানে উপরের এই লাইনটার লেখা যখন আসবে তখন ভাই এটা ভাষার বলুক, বাক্যের বলুক, শব্দের বলুক, যাই বলুক, কারেক্ট আনসার ধ্বনি বা বর্ণ। আর যখন নিচের লাইনের লেখাটা আসবে মানে মূল উপকরণ বা একক বা বৃহত্তম একক, তখন ইমিডিয়েট আগেরটা কারেক্ট আনসার। ভাষার বললে বাক্য, বাক্যের বললে শব্দ, শব্দের বললে ধ্বনি বা বর্ণ। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এই পর্যন্ত আমরা দেখলাম। তাহলে ভাষার ক্ষুদ্রতম একক কি বলেন? বলেন ভাষার ক্ষুদ্রতম একক কি এটা বলেন। ভাষার ক্ষুদ্রতম একক এটা কি? জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, ক্ষুদ্রতম একক কি হবে বলেন? ভাষার ক্ষুদ্রতম একক এটাও ধ্বনি। ওকে ফাইন, ভেরি গুড। ভাষার বৃহত্তম একক কি? বৃহত্তম একক হচ্ছে বাক্য, বৃহত্তম একক বাক্য। ভাষার একক কি? এটাও বাক্য, এটাও বাক্য। ওকে ফাইন, ক্লিয়ার এই পর্যন্ত? এ পর্যন্ত ক্লিয়ার? আমরা আসেন পরেরটা, যাই। ভাষারটা দেখলাম, এবার বাক্যেরটা। ভাষারটা দেখলাম, এবার বাক্যেরটা। বাক্যেরটা কি আছে বলেন? বাক্যের মূল উপাদান কি? মূল উপাদান বলছে, তার মানে ধ্বনি বা বর্ণ। ওকে ফাইন, ধ্বনি বা বর্ণ। আচ্ছা, বাক্যের মূল উপকরণ কি? তার মানে বাক্যের মূল উপকরণ হচ্ছে শব্দ। ওকে ফাইন, ইমিডিয়েট আগেরটা কারেক্ট স্যার। বাক্যের মৌলিক উপাদান কি? আবারও সেই মৌলিক, তার মানে কি?
মৌলিক হচ্ছে শব্দ। ওকে, মৌলিক বললে শব্দ। বাক্যের ক্ষুদ্রতম একক কি? এটা হচ্ছে ধ্বনি বা বর্ণ। বাক্যের ক্ষুদ্রতম একক কি? ধ্বনি বা বর্ণ। বাক্যের বৃহত্তম একক কি? বাক্যের বৃহত্তম একক হচ্ছে বৃহত্তম একক হচ্ছে শব্দ। বৃহত্তম একক হচ্ছে শব্দ। আর বাক্যের একক কি? এটাও শব্দ। বাক্যের একক কি? এটাও শব্দ। কনসেপ্ট ক্লিয়ার? সিম্পল, as simple as it is. আচ্ছা, মনসুর বলছে স্যার তাহলে শব্দের মৌলিক উপাদান কি? উত্তর হচ্ছে ভাইরে, শব্দের মৌলিক উপাদান তো বহুত পরের কথা। শব্দের তো মূল উপকরণই নাই। শব্দের তো মানে বৃহত্তম একক বা একক এটাই নাই। মৌলিক তো বহুত পরের কথা, শব্দের মৌলিক উপাদান নাই। সিম্পল হিসাব। কথা বুঝতে পারছেন? শব্দের মৌলিক উপাদান কি যিনি জিজ্ঞেস করছেন। ওকে ফাইন। আচ্ছা, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এইবার আসেন শব্দের মূল উপাদান কি। এই যে দেখেন শব্দের, চলেন আমরা দেখি, এটাও লিখে দিছি। তাহলে শব্দের মূল উপাদান কি? এটা হচ্ছে ধ্বনি বা বর্ণ। ওকে ফাইন, ধ্বনি বা বর্ণ। শব্দের মূল উপকরণ কি? এটাও ধ্বনি বা বর্ণ। মূল উপকরণ বলুক যাই বলুক, ধ্বনি বা বর্ণ। শব্দের মৌলিক উপাদান নাই 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 নাই। শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি বা বর্ণ। ধ্বনি বা বর্ণ। শব্দের একক বা বৃহত্তম একক নাই 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 নাই। এটাও নাই, এটাও নাই। কনসেপ্টটা কি ক্লিয়ার? শব্দের ক্ষেত্রে এই দুইটা নয়াকার নাই। তার মাঝে মাঝে সাউন্ড বেঁধে যাচ্ছে, কি বলেন? সাউন্ড বেঁধে যাচ্ছে, কি বলেন? সাউন্ড তো বেঁধে যাওয়ার কথা না। ওয়েট স্যার, লিখা তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, লিখাও বোঝা যাচ্ছে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়েট, ground solid color. If ওয়েট, একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমরা একটু একটু ওয়েট করি। আচ্ছা, তার মানে যদি আমি ব্ল্যাক দেই এটা বেটার হবে। ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে এটা, হ্যাঁ, মনে হয় বেটার। এটা মনে হয় বেটার। এটা দেখেন তো। ওকে ফাইন, এটা দেখেন তো। এটা এটা মনে হয় বেটার মনে হচ্ছে আমার কাছে। এটা বেটার মনে হচ্ছে আমার কাছে, দেখেন তো। ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন, ঠিক আছে। ভাই আলহামদুলিল্লাহ সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা, এখন কি ক্লিয়ার আছেন? এখন ক্লিয়ার আছে? স্যার এটা রিফ্লেক্ট হচ্ছে, রিফ্লেক্ট হোক। আমার পিছনে ভাই এখানে ঘরের মধ্যে রিফ্লেক্টের কিছু নাই, সমস্যা নাই। একটু রিফ্লেক্ট হোক। এটা মনে করেন কয়দিন পরে ওই যে, এটা এখন পিছনে তো মনে করেন এটা তো আর আমার স্টুডিওতে ক্লাস নিচ্ছি না, আমার বাসার রুমে ক্লাস নিচ্ছি। যে বাসায় কিছুদিন পরে স্টুডিও সেট আপ যখন করে ফেলবো, তখন পিছনে ব্ল্যাক করে ফেলবো যখন, তখন আর রিফ্লেক্ট হবে না। কথা বুঝতে পারছেন? আপাতত রিফ্লেক্ট হবে, ওটা কোনো কোনো সমস্যা নাই। আচ্ছা, পুরো ক্লিয়ার আছে না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে ফাইন। আচ্ছা, তাহলে এইবার আসেন, এই পর্যন্ত আমরা আমরা আলোচনা করেছি, আমরা পরবর্তী টপিকে চলে যাব। এবার আসেন, এই পর্যন্ত আমাদের আলোচনা ক্লিয়ার? ও খোদা।
আন্তরিকভাবে দুঃখিত। আসলে ব্যাপারটা হচ্ছে আমার তো ক্লাস আগের থেকে সেট আপ করা এটার মধ্যে, দ্যাট ইজ ওয়াই আমাদের এটার মধ্যেই মানে ইয়াটা করা, বুঝতে পারছেন? এই কারণে এই যে দেখেন এটার মধ্যে অলরেডি করা সেট আপ, দ্যাট ইজ ওয়াই এটা অটোমেটিক এটাতেই আসতেছে, বুঝতে পারছেন জিনিসটা? অটোমেটিক এটাতেই আসতেছে। এই যে দেখেন এটা চেঞ্জ হয়েছে, বাকিগুলো আচ্ছা দাঁড়ান দেখি, এটা যদি চেঞ্জ হয় তাহলে এটার মতো বাকিগুলো কেন হবে না? ও এটা ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে হবে মনে হয়। wait, background customize, আপাতত ভাই এটাই থাক, যেটা ছিল আমাদের এটাই থাক। এটা দিয়ে আপাতত ক্লাস করি আমরা আজকে, নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ দেখবো, সমস্যা নাই। আজকে আপাতত এটা দিয়ে ক্লাস করি আমরা। হ্যাঁ আজকে আপাতত এটাই ক্লাস করি আমরা। নেক্সট ক্লাসে আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে, মানে আমার কাছে খুব ন্যাচারাল মনে হয়। আমার কাছে মনে হয় যে আমি একটা ওয়ালের উপরে লিখতেছি, এটা আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি এটা দিছিলাম, বুঝতে পারছেন? ওকে ফাইন। আচ্ছা আচ্ছা এবার আসেন, ফারহানা বিনতে কামাল বলছে ভাইয়া বারবার আটকে যাচ্ছে, ভালোভাবে দেখতেই পারছি না, রেকর্ডেড দেখতে অসুবিধা হয় না, লাইভ কোনো ক্লাস দেখতে গেলেই অসুবিধা হয়। তার মানে আপু প্রবলেমটা আপনার ওখানে হচ্ছে আপু, আমার এখান থেকে প্রবলেম হচ্ছে না আপু। আমার এখান থেকে যদি প্রবলেম হতো তাহলে কিন্তু শুধু আপনার না সবার হতো প্রবলেম, কারণ যেহেতু আমি হোস্ট, আমার এখান থেকে প্রবলেম হলে সবার ওখানে প্রবলেম হতো। যেহেতু আমার এখানে প্রবলেম হচ্ছে না, মানে অনেকের কাছে যেহেতু প্রবলেম হচ্ছে না, সুতরাং আমার এখানে প্রবলেম হচ্ছে না, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে ফাইন। এবার আসেন, এবার তাহলে আমরা আলোচনা করবো কি নিয়ে? আমরা আলোচনা করবো একটু অক্ষর নিয়ে, ঠিক আছে? আমরা আলোচনা করবো একটু অক্ষর নিয়ে। এখন আসলে অক্ষর জিনিসটা কি, অক্ষর জিনিসটা কি আমরা একটু আগে বুঝি, অক্ষর জিনিসটা কি, তারপর আমরা ডিটেলস আলোচনায় যাই। ব্যাপারটা হচ্ছে এইটা, আসেন এবার আসেন, ব্যাপারটা হচ্ছে এরকম যে অক্ষর জিনিসটা হচ্ছে এরকম যে নিঃশ্বাসের ক্ষুদ্রতম প্রয়াসে একটি শব্দের যতটুকু অংশ কোনো বাধা বা বিপত্তি ছাড়া একবার উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলে। আবার বলছি, এক নিঃশ্বাসে একটি শব্দের যতটুকু অংশ কোনো বাধা বা বিপত্তি ছাড়া একবার উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলে। কিন্তু আমরা তো এভাবে অক্ষর শিখবো না, ভালো করে বুঝেন, আমরা এভাবে অক্ষর শিখবো না। তাহলে আমরা কিভাবে অক্ষর শিখবো? আসেন আমরা অক্ষর শিখবো একটা ট্রিক্স এর মাধ্যমে। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে এসএমএস। বলেন হোয়াট ইজ দ্য নেম অফ দিস ট্রিক? দ্য নেম অফ দিস ট্রিক ইজ এসএমএস। এখন আসেন এসএমএস ট্রিক্সটা কি? এসএমএস ট্রিক্সটা হচ্ছে আমরা যখন কোনো শব্দ লিখবো, এই শব্দটা আমরা যখন এসএমএস এ লিখি, আমাদের এসএমএস এর ভাষাটাকে একটু চিন্তা করেন তো। আমরা কি এসএমএস এ লিখি যখন, তখন কি বাংলায় লিখি না ইংরেজিতে লিখি নাকি বাংলিশে লিখি? মানে বাংলা ইংলিশ না বাংলিশ? আমরা লিখি সাধারণত যখন বলি তখন হচ্ছে বাংলিশ, কথাটা বুঝেন? আমরা লিখি তখন হচ্ছে বাংলিশে লিখি। আমরা লিখি কিভাবে? আমরা লিখি বাংলিশে। তো বাংলিশে যেহেতু লিখি, কথাটা বুঝেন, বাংলিশে যেহেতু লিখি, তাহলে আলটিমেটলি আমরা যখন অক্ষর বের করব তখন বাংলিশে লিখবো। বাংলিশে লিখলে আপনি কিভাবে অক্ষর বের করতে পারবেন সেটা দেখাচ্ছি, আসেন। এই যে মনে করেন বিশ্ববিদ্যালয়, এই শব্দটা আমি লিখেছি। এখন যদি প্রশ্ন করে এই শব্দের মধ্যে কয় অক্ষর, এখন আমরা যদি বইয়ের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী অক্ষর বের করতে চাইতাম, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম হইতো যে এক নিঃশ্বাসে একটি শব্দের যতটুকু অংশ কোনো বাধা বা বিপত্তি ছাড়া একবার উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলে। কিন্তু এটা যদি আমরা করতে যেতাম তাহলে কি হইতো দেখেন, এক একজনের উচ্চারণ এক এক রকম হইতো। যেমন দেখেন বিশ্ববিদ্যালয় কেউ উচ্চারণ করতো বিশ সো বিদ দা লয়, কয়টা হলো? পাঁচটা। কেউ উচ্চারণ করতো বিশ্ব বিদ্যা লয়, কয়টা হলো? তিনটা। কেউ উচ্চারণ করতো বিশ্ব বিদ্যালয়, কয়টা হলো? দুইটা। কেউ উচ্চারণ করতো আবার একবারে বিশ্ববিদ্যালয়, কয়টা হলো? একটা। তাহলে এবার আসলে চিন্তা করেন, বিশ্ববিদ্যালয় শব্দ এক একজন যে যেভাবে উচ্চারণ করতেছে তার লজিক অনুযায়ী কিন্তু ঠিক আছে এটা, কিন্তু আসলে কি বিশ্ববিদ্যালয় বানানে ভাই কেউ চারটা, কেউ একটা, কেউ তিনটা, কেউ দুইটা, কেউ একটা, যে যেভাবে বলবে সবারটাই কি রাইট? ডেফিনেটলি না। এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? বিশ্ববিদ্যালয় বানানে নির্দিষ্ট কিছু অক্ষর আছে, এটা আমরা বের করতে পারি নাই, এটা হচ্ছে কথা। তা আমরা কিভাবে বের করবো অক্ষর? আমরা অক্ষর বের করার জন্য কি করব? বাংলিশে লিখে ফেলবো। তাহলে বিশ্ববিদ্যালয় বানানটা আমি একটু বাংলিশে লিখে ফেলতেছি, আসেন। BISSHOBIDALOY, বিশ্ববিদ্যালয়। ভাই আল্লাহর দোহাই লাগে, আপনারা যেভাবে বাংলিশ লিখেন ওই বাংলিশ দিয়েন না। মানে আপনাদের বাংলিশ তো ভাই অস্থির বাংলিশ, ওই বাংলিশের মধ্যে দেখা যায় যে কোনো বর্ণ নাই। মানে দোস্ত তুই চেঞ্জ হয়ে গেছস, চেঞ্জ লেখেন দোস্ত তুই সিএনজি হয়ে গেছস,
সিএনজি মানে দোস্ত তুই চেঞ্জ হয়ে গেছে। আর তুই কি, তুই হচ্ছে টু আই, তুই। দোস্ত কি ডিএসটি, দোস্ত। ঠিক আছে, দোস্ত তুই সিএনজি হয়ে গেছিস মানে চেঞ্জ হয়ে গেছিস। আল্লাহর হস্তে এই ধরনের কোন এসএমএস এর ভাষায় আমি লিখি নাই, কিন্তু আমি লিখছি উচ্চারণ অনুসারে বাংলাদেশে যতটুকু হয় ততটুকু। কথা বুঝতে পারছেন? উচ্চারণ অনুসারে বাংলাদেশে যতটুকু হয় ততটুকু। সো ওইভাবে চিন্তা করবেন বিশ্ববিদ্যালয় বানানটা। এবার এইভাবে লিখার পরে তারপরে কি হবে, এভাবে লিখার পরে তারপর যেটা হবে দেখেন, 1 2 3 4 5, ভাওয়েল কয়টা? 5টা, অক্ষর কয়টা? 5টা, শেষ, কাহিনী খালাস। মানে কি ভাই? মানে ব্যাপারটা হচ্ছে যে কোনো শব্দ বাংলিশে লেখার পরে যেটা ভাওয়েল সেটা অক্ষর, শেষ। যে কোনো শব্দ বাংলিশে লেখার পরে যেটা ভাওয়েল সেটা অক্ষর। এখন ভাই ব্যাপারটা হচ্ছে, এটা কি সব শব্দ মিলবে? এক্স্যাক্টলি, এমন কোনো শব্দ নাই যে শব্দটা মিলবে না, যে কোনো শব্দ মিলবে। এখন আপনি বলতে পারেন স্যার যদি আমার বানান ভুল হয়, বিশ্ববিদ্যালয় বানানো যদি আমি ভুল করে লেখা 4টা ভাওয়েল দেই, আপনি বিশ্ববিদ্যালয় বানান যেভাবে মন চায় সেভাবে লেখেন, ভাওয়েল আপনার 5টা আসবেই, মাস্ট। আপনি 4টা ভাওয়েল দিয়ে লিখতে পারবেন না, 6টা ভাওয়েল দিয়ে লিখতে পারবেন না, আপনাকে বিশ্ববিদ্যালয়ে 5টা ভাওয়েলই লিখতে হবে। আপনার বানান ভুল হইলেও অক্ষর কাউন্টেবল ঠিক হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য এই ট্রিক্সটা আমি এত পছন্দ করি। দেখেন বিশ্ববিদ্যালয় বানান যদি আপনি ভুলও করেন, আপনি বি আই এর জায়গায় বি ই দিতে পারেন, ঘুরে ফিরে একই ভাওয়েল। এস এস এইচ ও, ঠিক না? এইচ ও এর জায়গায় আপনি এইচ এ দিতে পারেন। অনেকে আছে না ওই যে, অথবা মনে করেন অনেকে আছে না ওই যে ডাব্লিউ এ উচ্চারণ করে, যেমন অনেকে বলে না বিশ্ববিদ্যালয়, তো ডাব্লিউ এ দিতে পারেন। তাও ওই ঘুরে ফিরে আপনার ভাওয়েল কয়টা? 5টা। কথা বুঝতে পারছেন? ডাব্লিউ এ, তারপর হচ্ছে বি আই এর জায়গায় বি ই দিলেন, তারপর হচ্ছে ডি ডি এ এল ও ওয়াই। আলটিমেটলি দেখেন 1 2 3 4 5, ভাওয়েল কয়টা? 5টা, অক্ষর কয়টা? 5টা। আপনি বানান যেভাবেই করেন, বানান ভুল হোক আর রাইট হোক, কারেক্ট আনসার 5টা হবেই। কনসেপ্টটা কি ক্লিয়ার বিশ্ববিদ্যালয় বানানে? বুঝতে পারছি? এই জন্য এই ট্রিক্সটা আমার এত পছন্দ, এই ট্রিক্সটা আমার এত ভালো লাগে। ঠিক আছে, কারণ আপনি বুঝেন আর না বুঝেন, অ্যান্সার আপনার 5টা হবেই, মানে অ্যান্সার আপনার মিলবেই। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা ভাই, সাইফুল শব্দে অক্ষর কয়টা? আরে ভাই সাইফুল খালি সাইফুল, মুরদিনা, জরিনা সব শব্দ দেখাবো, টেনশন করেন কেন, একটু ওয়েট করেন। আচ্ছা একজন বলছে ভাই একটা প্রশ্ন, প্রশ্নটা বলবেন, দাঁড়ান একটু পরে, একটু পরে আমি প্রশ্ন নিব। তার আগে আমি একটু শুনে নিই, বিশ্ববিদ্যালয় শব্দে কয়টা অক্ষর আমরা যদি বুঝে থাকি, এরকম আমরা কিছু প্র্যাকটিস করে আসি। আগে আমরা কিছু প্র্যাকটিস করে আসি। আচ্ছা প্র্যাকটিস এখানে দেখাইছি, পরে আমি কিছু প্র্যাকটিস দেখাই। যেমন আমি যদি বলি গোলাপ, একটু চিন্তা করেন গোলাপ, তাহলে চিন্তা করেন গোলাপে কি? জি ও এল এ পি, গোলাপ, তাহলে ভাওয়েল কয়টা? 2টা, অক্ষর কয়টা? 2টা। আমি যদি বলি পানি, তাহলে খেয়াল করেন পি এ এন আই, পানি, তাহলে ভাওয়েল কয়টা? 2টা, অক্ষর কয়টা? 2টা, শেষ। আমি যদি বলি কলম, কে ও এল ও এম, কলম, তাহলে ভাওয়েল কয়টা? 2টা, অক্ষর কয়টা? 2টা। মানে যে কোনো শব্দ বাংলিশে লেখার পরে যে কটা ভাওয়েল সে কটা অক্ষর, শেষ। কনসেপ্টটা কি ক্লিয়ার? যে কোনো শব্দ বাংলিশে লেখার পরে যে কটা ভাওয়েল সে কটা অক্ষর। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে যে দেখেন গোলাপ, পানি, কলম, বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? আপনি যা বলবেন আসেন, এই যে সাইফুল বলছেন না, তাহলে সাইফুল, এস এ আই এফ ইউ এল, সাইফুল, তাহলে 1 2 3, ভাওয়েল কয়টা? 3টা, তাহলে অক্ষর কয়টা? 2টা। এখন প্রশ্ন হচ্ছে ভাই ভাওয়েল 3টা অক্ষর 2টা মানে বুঝলাম না। এইবার আসেন প্যাচটা কোথায়? প্যাচটা হচ্ছে মনে রাখতে হবে যে যে কটা ভাওয়েল সে কটা অক্ষর বসে সেটা তো ঠিক আছে, বাট মনে রাখতে হবে যদি 2টা ভাওয়েল পাশাপাশি বসে, মনে রাখতে হবে যদি 2টা ভাওয়েল পাশাপাশি বসে তাইলে আবার এক অক্ষর হয়। 2টা ভাওয়েল পাশাপাশি বসলে কয় অক্ষর হবে? এক অক্ষর হবে। যেমন দেখেন এই যে এস এ আই, তাহলে এখানে এ আর আই 2টা ভাওয়েল পাশাপাশি আছে না, সো পাশাপাশি থাকার কারণে এটাকে আমরা এক অক্ষর ধরবো, আর আই আমরা এক অক্ষর ধরবো। তার মানে সাইফুল বানানে 2টা ভাওয়েল আছে। এরকম আর কি হতে পারে? যেমন দেখেন আমি যদি বলি ভাই, ভি এ আই, ভাই, ভাওয়েল কয়টা? 2টা, অক্ষর কয়টা? একটা। যদি বলি হৈমন্তী, এইচ ও আই এম ও এন টি আই, হৈমন্তী, তাহলে 1 2 3 4, ভাওয়েল 4টা, বাট অক্ষর কিন্তু 3টা, কারণ এই ও আর আই একসাথে। কথা বুঝতে পারছেন? সো তার মানে যে কোনো শব্দ বাংলিশে লেখার পরে যে কটা ভাওয়েল সে কটা অক্ষর, এই পর্যন্ত তোমরা ক্লিয়ার হলামই। আর তাছাড়া আমরা যদি দেখি যে 2টি ভাওয়েল পাশাপাশি আছে, তাহলে সেটাকে আমরা এক অক্ষর বলে ধরবো। কনসেপ্টটা কি ক্লিয়ার? আর ইংরেজিতে সিলেবাল কিভাবে নির্ণয় করা যাবে, কোনো শর্টকাট টেকনিক আছে এমন? ইংরেজিতে সিলেবাল কিভাবে নির্ণয় করবেন সেটা বাংলা ইনস্ট্রাক্টরের কাছে জানতে যাচ্ছেন? সেটা আপনি জানতে চাইবেন ইংলিশ ইনস্ট্রাক্টরের কাছে। ওকে, ইংলিশের ইনস্ট্রাক্টরের কাছে সেটা জানতে চাইবেন। ওকে ফাইন, হয়তো আছে, আই এম নট শিওর অ্যাকচুয়ালি।
হয়তো আছে, কিন্তু আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে একটা শব্দে, এখানে আবার একটা কথা আছে ভাই, মনে রাখবেন একটা শব্দে যে কটা ভাওয়েল, মনে রাখবেন একটা শব্দে যে কটা ভাওয়েল সে কটা তো অক্ষর হবে, এটা তো শিওর। কিন্তু একই ভাওয়েল যদি 3-4 বার 5 বার থাকে তাহলে কি হবে? একই ভাওয়েল, মনে করেন এই যে দেখেন আমি বললাম যে কলম, এখন কলম শব্দে ভাওয়েল কিন্তু মানে ও কিন্তু 2 বার আছে। এখন আপনি যদি চিন্তা করেন স্যার ও 2 বার আছে, 2 বারের জন্য আমি একবার ধরবো না, 2 বার কেন, যদি 20 বারও থাকে 20 বারই ধরতে হবে। ঠিক আছে, যেমন আমি যদি বলি দেখেন অপিনিহিতি, ও পি আই, দেখেন ও পি আই এন আই এইচ আই টি আই, তাহলে খেয়াল করেন একটা ভাওয়েল, এরপরে 2 3 4 5, মোট ভাওয়েল 5টা, অক্ষর 5টা, শেষ। এখন আপনি যদি চিন্তা করেন ও একটা আর আই 4 বারের জন্য একবার ধরবো, মোট 2টা, নো, তাহলে ভুল হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমার কাছে না এই ব্যাকগ্রাউন্ডটা খুব পছন্দ। আপনারা কেন বলতেছেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দরকার, আই এম নট শিওর। ওকে, আমি একটু ডার্ক করে দিচ্ছি, আসেন আমি একটু ডার্ক মুড দিয়ে দিচ্ছি যাতে আপনাদের ডার্ক মুড দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এবার দেখেন তো মোটামুটি আগের চেয়ে একটু ক্লিয়ার হয়েছেন কিনা, মানে আগের চেয়ে আরেকটু ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা। যদিও আমার মানে আমাকে পুরো কালো দেখা যাবে, আমাকে কালো দেখা যাক, সমস্যা নাই। আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, এটা ঠিক আছে কিনা দেখেন। এইটা ক্লিয়ার আছে কিনা এটা বলেন। ডার্ক, একটু ডার্ক ইয়া দিয়েছি, এটা কি বুঝতে পারছেন আপনারা? আপনারা কি বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ডে ইউনিক, ভালোই লাগতেছে, এক্স্যাক্টলি আমার কাছে তো ব্যাকগ্রাউন্ডে ভালোই লাগে। তার আগের চেয়ে ভালো, ঠিক আছে, গুড। আচ্ছা, দিলওয়ার হাসান বলছে ভাই এই 15 মিনিটের ক্লাসে বুঝে গেলাম যে মাত্র তো শুরু ভাই, দোয়া করেন যাতে সুস্থ থাকি, ইনশাল্লাহ অনেক কিছু আপনাদেরকে দিতে পারবো যাতে। স্যার বিবিএ অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হয়েও আপনি বাংলার প্রতি এত জ্ঞান কিভাবে রাখলেন? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অশেষ রহমত। আর সেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এভরিথিং ডিপেন্ডস অন ইউর প্যাশন, অন ইউর পেশেন্স, অন ইউর মোটিভ, অন ইউর প্র্যাকটিস, এভরিথিং এভরিথিং ডিপেন্ডস অন দিস। ঠিক আছে, আপনি যদি ভালো করে চিন্তা ভাবনা করে ওই লক্ষ্য মানে টার্গেট করে মানে কাজ করতে পারেন তাহলে ডেফিনেটলি ইউ উইল বি দ্য গেইনার, আপনি ওখানে পৌঁছাবেনই, কথা বুঝতে পারছেন? মানে এটা কনফার্ম, ঠিক আছে, এটা নিয়ে কোনো দ্বিধার কিছু নাই। এবং আপনি জানেন কিনা জানি না, আমি আমার এন্টায়ার লাইফে, আমার কিন্তু চাকরি বয়স শেষ, আমি আমার এন্টায়ার লাইফে এখন পর্যন্ত কোনো জায়গায় আমি সিভি ড্রপ করি নাই কোনোদিন, নেভার এভার, কখনো সিভি ড্রপ করি নাই। এবং 2টা কোচিং আমাকে ক্লাস নেওয়ার জন্য বলছিল সিভি ড্রপ করতে, আমি বলছি যে আমি ক্লাসই নিব না। আমার যদি সিভি ড্রপ করে ক্লাস নিতে হয় তাহলে আমি ক্লাসই নিব না, কারণ আমি কি ক্লাস নেই বা না নেই সেটা আমার নাম দিয়ে আপনি মানুষের কাছে জিজ্ঞেস করে আপনি জাজমেন্ট করতে পারেন। মানে আমার ক্লাস নেওয়ার জন্য যদি আমার সিভি ড্রপ করতে হয় আমি ক্লাসই নিব না, কথা বুঝতে পারছেন? আমি আজ পর্যন্ত কোনো জায়গায় সিভি ড্রপ করি নাই, এন্ড ইন ফিউচারও, মানে এখন তো আর সিভি ড্রপ করার জায়গাও নাই, বয়সও নাই, বয়স শেষ, চাকরি বয়স শেষ। সো এখন হচ্ছে মনে করেন এই পেশাটাকে এনজয় করি, নিজের জায়গা থেকে চেষ্টা করি শিক্ষার্থীদের সর্বোচ্চটা দেওয়ার, দোয়া করেন যাতে সুস্থ থাকি, যাতে দেশের জন্য কিছু করতে পারি, এটা হচ্ছে কথা, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কার্য এই শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে দেখেন, আপনি চিন্তা করেন তাহলে কার্য, কে এ আর জে ও বা জেড ও, আপনি বলেন তাহলে ভাওয়েল কয়টা? 2টা, অক্ষর কয়টা? 2টা, শেষ, কথা বুঝতে পারছেন? স্যার পরীক্ষায় কিভাবে নির্ণয় করা সম্ভব? তা আপনাকে কি আমি এটা পরীক্ষার জন্য নাকি আলাদাভাবে দেখাচ্ছি? পরীক্ষা এভাবে নির্ণয় করা সম্ভব মানে কি? আপনাকে কি আমি মনে করেন বাসার জন্য একরকম, পরীক্ষার জন্য আরেক রকম ভাবে শিখাবো? পরীক্ষা এইভাবেই করবেন,
প্রশ্নের মধ্যে আপনি ইংলিশে লিখে ফেলবেন খালি বিশ্ববিদ্যালয় শেষ, বা যে ওয়ার্ডটা আসবে সেটা লিখে ফেলবেন শেষ। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা ওকে ফাইন, এবার আসেন তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। আচ্ছা এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এখন আসেন আমরা একটু তাহলে যেটা করব, আমরা এবার একটু কিছু প্র্যাকটিস করব। দেখেন রবীন্দ্রনাথ, শান্তিনগর, ফার্মগেট, কর্নেল, সায়েন্স ল্যাব, আমি এই 5টা উদাহরণ দেখতে চাই। সবার আগে কে সর্বোত্তম সঠিক উত্তর দিতে পারেন, মানে একটা কমেন্টের মধ্যে আপনি লিখবেন না যে রবীন্দ্রনাথ এটার কয়টা অক্ষর আছে, এটা লিখবেন না। আপনি একসাথে লিখবেন যে মনে করেন রবীন্দ্রনাথ লিখছেন, এটার মধ্যে 3টা আছে বা 4টা আছে বা 5টা আছে, শান্তিনগরের মধ্যে 3টা 4টা 5টা আছে, আপনি উত্তর লিখবেন এভাবে 4 4 2 2 1 3, এভাবে লিখবেন যে 4 4 1 1 বা 4 2 2 2, এভাবে লিখবেন। ঠিক আছে, এভাবে করে একটু লিখেন 4 4 2 2 বা 4 4 1 1, ঠিক আছে, এভাবে করে লিখেন। ওকে স্যার, ক্যারিয়ার ম্যাপে আপনার ক্লাস করেছি ভাইয়া। ওকে ভেরি গুড। ক্যারিয়ার ম্যাপে আপনার ক্লাস করেছি ভাইয়া, ভেরি গুড। ওকে আলহামদুলিল্লাহ। আচ্ছা ওকে, রবীন্দ্রনাথ, শান্তিনগর, ফার্মগেট, কর্নেল, একটু আমি জানতে চাচ্ছি স্যার মাত্রা কি? হ্যাঁ মাত্রায় আমরা যাব। মাত্রা কি এআই মামুন জিজ্ঞেস করছে। ওকে মাত্রা বলতে হচ্ছে আমরা বোঝাচ্ছি কোন একটা বর্ণের উপরে এই যে যে কষি টানা হয়, কষি, এটাকে আমরা ছোটবেলায় কষি বলতাম, তো এই কষি যে টানা হয় এটাকে বলা হয় মাত্রা। কোন কোন জায়গায় বর্ণে মাত্রা একটা আছে, মানে পূর্ণ মাত্রা আছে, কখনো অর্ধমাত্রা আছে, কখনো মাত্রা নেই। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা একটু দেখি আপনাদের কে কে কতটুকু দিয়েছেন। আচ্ছা ওকে, উত্তর অলরেডি আসা শুরু হয়েছে। মারুফ বলেছেন 4 4 2 2 3, 4 4 2 2 3, বাবা ওকে ইন্টারেস্টিং। দেখি বাকিরা 4 4 2 2 3। আচ্ছা 4 4 2 2 3, আল্লাহ আপনারা সবাই দেখি একই উত্তর কপি করে পেস্ট করতেছেন নাকি? আচ্ছা 4 4 3 2 2, আচ্ছা গুড। 4 4 3 2 3, 4 4 3 2 4, আচ্ছা 4 3 2 4, 4 4 3 2 3, আচ্ছা ওকে ফাইন। 4 4 2 2 3, আচ্ছা 4 4 3 2 2, ওকে 4 4 2 2 3, আচ্ছা এক একজনের এক একটা আসতেছে, ভেরি গুড। ঠিক আছে, জব 21, ওকে 4 4 2 2 3, আচ্ছা ওকে ফাইন। আচ্ছা এই জিনিসটা আমরা কিভাবে ক্লিয়ার করব, আমরা আসলে একটু দেখা দিচ্ছি। এই জিনিসটা আমরা কিভাবে ক্লিয়ার করব আমি একটু দেখা দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকম, আচ্ছা এবার আমি লিখতেছি, যদি আমার সাথে কারো বানান মিলে, মানে কারোটা যদি মিলে যায় আলহামদুলিল্লাহ ভালো, যদি না মিলে তাহলে কোনো সমস্যা নেই, কাটবেন না। আপনি যা লিখছেন ওভাবেই চেষ্টা করবো আমরা মিলিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আসেন তাহলে ব্যাপারটা হচ্ছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ এটাকে যদি আমরা ভাঙি, রবীন্দ্রনাথ এটাকে যদি আমরা ভাঙি আমরা কি পাচ্ছি? রবীন্দ্রনাথ এটাকে ভাঙলে আমরা পাচ্ছি হচ্ছে দেখেন ROBINDROATH, রবীন্দ্রনাথ। ওকে ফাইন, এখানে ভাওয়েল হচ্ছে কয়টা দেখেন, এখানে ভাওয়েল হচ্ছে 1 2 3 4, সো এটার মধ্যে 4 অক্ষর শিওর। আচ্ছা শান্তিনগর, SHANI, ও সরি NTI, শান্তি, NAGAR অথবা NAGOR বা NOGOR, হোয়াট এভার, আপনি আপনার মতো করে কাউন্ট করতে পারেন। দেখবেন এটার মধ্যে কয় অক্ষর আসছে, চলেন দেখি। 1 2 3 4, সো এটার মধ্যেও 4 অক্ষর। আচ্ছা ফার্মগেট, ফার্মগেট বানানটা নিয়েই হচ্ছে ঝামেলা, FARMGATE। যারা ফার্মগেট বানানটা এভাবে লিখেছেন তাদের ভাওয়েল আসছে 1 2 3, সো যারা ফার্মগেটটা এভাবে লিখেছেন তাদের ভাওয়েল আসছে 3টা, বাট এটা 100% ভুল। ফার্মগেট বানান এটা এভাবে হবে না, এটা 100% ভুল। এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন এটা ভুল, কেন? এবার আসেন ভুল কেন সেটা বুঝে। ব্যাপারটা হচ্ছে এটা ভুল কেন সেটা বুঝে। ব্যাপারটা হচ্ছে ফার্মগেট, এটা তো আমি বারবার কি বলতেছিলাম, অ্যাকচুয়াল বানানটা লিখবেন না, উচ্চারণ অনুসারে লিখবেন। আপনি ফার্মগেট বানানটা লিখে ফেলছেন উচ্চারণ অনুসারে, আপনি ফার্মগেট বানানটা লিখে ফেলছেন অ্যাকচুয়াল। এটা যদি অ্যাকচুয়াল অনুসারে মানে যে বানান লিখছেন এই বানানটাকে যদি আমরা উচ্চারণ করি তাহলে কি হবে দেখেন, ফার্ম গেটি, ও সরি আমি তো এম দেই নাই, FARM, হ্যাঁ FARMGATE। যদি আমরা এভাবে উচ্চারণ করি যে অ্যাকচুয়াল বানান অনুসারে উচ্চারণ করি তাহলে কি হবে, তাহলে উচ্চারণ হবে ফার্মগেটি। সো দিস ইজ নট ফার্মগেটি, দিস ইজ ফার্মগেট। সো ডেফিনেটলি এটা হবে হচ্ছে FARMGET ফার্মগেট, FARMGET ফার্মগেট। কথা কি বুঝতে পারছেন? তার মানে ভাওয়েল কয়টা? 2টা।
সো অক্ষর কয়টা হবে? 100% কনফার্ম দুইটা। 100% কনফার্ম ফর্ম গেটে ভাওয়েল হবে দুইটা, অক্ষর দুইটা। কারণ আপনি একটু চিন্তা করেন, কর্নেল বানানটা অ্যাকচুয়াল বানান লিখলে হবে COLONEL, কলোনেল। তাহলে কলোনেল যদি লেখেন তাহলে ভাওয়েল হবে তিনটা, অক্ষর হবে তিনটা। কিন্তু আসলে কলোনেল বানানটা কি ভাওয়েল তিনটা? কলোনেল কি উচ্চারণ করলে তিনটা ভাওয়েল আসে? উত্তর হচ্ছে না। কলোনেল উচ্চারণ করলে আমরা তো আর কলোনেল উচ্চারণ করি না, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। আমরা উচ্চারণ করি কি? আমরা উচ্চারণ করি কর্নেল। আমরা উচ্চারণ করি কর্নেল। তার মানে কি CORNEL বা KORNEL, ভাওয়েল দুইটা, অক্ষর দুইটা। কনসেপ্ট ক্লিয়ার? তার মানে 4 4 2 2 এন্ড দ্য লাস্ট ওয়ান সেটা কি? সায়েন্স ল্যাব। সায়েন্স ল্যাব বানানটা আপনারা অনেকে ভুল লিখছেন কেন? মানে ম্যাক্সিমামই, এখন পর্যন্ত একজনেরও হয় নাই। SCIENCE, সায়েন্স ল্যাব। ওকে ফাইন। আপনারা এখানে কি করছেন? আপনারা করছেন SCIE, দুটো মিলে একটা, আর এটা একটা। সো আপনারা এখানে করছেন হচ্ছে এইভাবে লিখছেন। ভাই যারা এইভাবে লিখছেন তাদের তিনটা আসছে, আবার অনেকে চিন্তা করতেছেন যে ওটা কি বলে, SCINC, এইটুকুই তো হয়ে যাচ্ছে। সো আমার তো সি এর পরে ই দেওয়ার দরকার নাই, ঠিক আছে? সো আলটিমেটলি তাহলে ভাওয়েল তো আমার হচ্ছে দুইটা হচ্ছে, ঠিক আছে? সো আলটিমেটলি একটু চিন্তা করেন, 4 4 2 3। আচ্ছা, সায়েন্স ল্যাব, হ্যাঁ, গুড। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, দেখেন সায়েন্স ল্যাব বানানটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে লিখবো? এই যে দেখেন SAINS, দ্যাটস ইট, সায়েন্স ল্যাব। SAINS, সায়েন্স ল্যাব, সিম্পল হিসাব, SAINS, সায়েন্স ল্যাব। এখন আপনি যে বানানটা লিখছেন এটা কিন্তু সায়েন্স বানানের অ্যাকচুয়াল বানান। আপনি অ্যাকচুয়াল বানান কেন লিখবেন? আমি কি একবারও ভাই, আচ্ছা বিশ্ববিদ্যালয় বানান আমি কি লিখছিলাম? ইউনিভার্সিটি। কলম বানান কি আমি পেন লিখছিলাম? তাহলে আপনি কেন সায়েন্স ল্যাব বানান অ্যাকচুয়াল বানানটা লিখবেন? আমার কথা কি বুঝতে পারছেন? সায়েন্স ল্যাব বানান কেন আপনি অ্যাকচুয়ালটা লিখবেন? আপনি লিখবেন হচ্ছে এটা SAINS, সায়েন্স ল্যাব। এই দুইটা মিলে একটা ভাওয়েল আর একটা ভাওয়েল, শেষ। অক্ষর দুইটা, মানে ভাওয়েল দুইটা, অক্ষর দুইটা। বলেন এই পর্যন্ত বুঝছেন কিনা? এই পর্যন্ত কি ক্লিয়ার? আমাকে একটু এটা জানান, এই পর্যন্ত কি পুরোটা ক্লিয়ার হয়েছেন? একটু জানান, এই পর্যন্ত কি পুরোটা ক্লিয়ার হয়েছেন? একটু জানান যে এই পর্যন্ত পুরোটা ক্লিয়ার হয়েছেন কিনা, এটা একটু জানান। ওয়েট, এক মিনিট। জি স্যার, ক্লিয়ার। মিরাজুল ভাই বলছে স্যার এইগুলো আমাদের সিলেবাসে নাই। মিরাজুল ভাই ইন্ডিয়া থেকে ক্লাস করতেছেন, আপনাদের সিলেবাসে নাই। কিন্তু ব্যাপারটা এরকম না যে আপনাদের সিলেবাসে নেই দেখে আপনার দরকার নাই, আপনার অবশ্যই দরকার আছে। এখন বলেন কেন? আপনি কিছুদিন পরে ছন্দ অলংকার শিখবেন না, কবিতার মাত্রা নির্ণয় শিখবেন না। কবিতার অলংকার নির্ণয় করতে গেলে একটা কবিতায় কোন মাত্রা, কয়টা কবিতায় কোন মাত্রা, এই কবিতাটা কোন ছন্দে রচিত, এটা কি অক্ষরবৃত্ত না মাত্রাবৃত্ত না স্বরবৃত্ত, এটা জানতে হলে আপনাকে অক্ষর জানতে হবে। অক্ষর নির্ণয় করা ছাড়া আপনি ভাই কবিতার মাত্রা নির্ণয় করতে পারবেন না, পসিবল না। আপনাকে এটা শিখতে হবে। আমি কি বুঝতে পারছি? এই যে আমি একটু পরেই দেখাচ্ছি, আসেন। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তো এটার কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সারটা হচ্ছে এই যে সায়েন্স ল্যাব, এভাবে হবে। কনসেপ্ট ক্লিয়ার? ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড স্যার, ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে এতক্ষণ আমরা হচ্ছে আলোচনা করলাম কি নিয়ে? আমরা আলোচনা করলাম হচ্ছে কিভাবে আমাদের এটা কি হলো, অক্ষর কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে, ঠিক আছে? এতক্ষণ আমরা আলোচনা করলাম অক্ষর কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে। এবার আসেন তাহলে ধ্বনি জিনিসটা কি। এবার আসেন আমরা একটু আলোচনা করব ধ্বনি জিনিসটা কি, ঠিক আছে? ধ্বনি কি, ধ্বনি আর বর্ণ জিনিসটা কি? অনেকটা অভ্র কিবোর্ডের টাইপিং এর মতো। ইয়েস, অভ্র কিবোর্ডের টাইপিং এর মতো। আচ্ছা, এবার আসেন ধ্বনি আর বর্ণ জিনিসটা কি। দেখেন অলরেডি আমরা এটা বুঝে গিয়েছি শব্দ কি, বাক্য কি,
ভাষা কি এটা বুঝে গেছি, ধ্বনি আর বর্ণ কি এটার ব্যাপারটা একটু ক্লিয়ার করি। এই ব্যাপারটা খুবই সিরিয়াস, খুবই 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 সিরিয়াস একটা বিষয়, খুবই সিরিয়াস একটা ইস্যু। ধ্বনি আর বর্ণের ডিফারেন্স যদি আপনি না বোঝেন, ধ্বনি আর বর্ণের ডিফারেন্স যদি আপনি না বোঝেন, তাহলে কখনোই আপনি বাংলা ব্যাকরণের মানে এই ধ্বনি তত্ত্ব ইনফরমেশন গুলো প্রপারলি হ্যান্ডেল করতে পারবেন না। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, এইবার আসেন তাহলে ধ্বনি আর বর্ণ জিনিসটাকে আমরা একটু দেখি। ব্যাপারটা হচ্ছে ধ্বনি, ধ্বনি হচ্ছে ধ্বনি হচ্ছে আমরা যদি বলি সিম্পল, সেটা হচ্ছে বর্ণের উচ্চারিত রূপ। ধ্বনি হচ্ছে কি বলেন? ধ্বনি হচ্ছে বর্ণের উচ্চারিত রূপ, বর্ণের উচ্চারিত রূপ, এটাকে বলা হয় ধ্বনি। আর আর যদি বলি বর্ণ কি, তাহলে ভাই যদি প্রশ্ন করি, বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, ধ্বনির লিখিত রূপ। কথা কি বুঝতে পারছেন? বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, ধ্বনি হচ্ছে বর্ণের উচ্চারিত রূপ, আর বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। ধ্বনি হচ্ছে বর্ণের উচ্চারিত রূপ, আর বর্ণ হচ্ছে কি ধ্বনির লিখিত রূপ। কনসেপ্টটা কি ক্লিয়ার? বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, অথবা আমরা এভাবে বলতে পারি যে ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন। এটাও বলতে পারি যে ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন, ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন, ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন, সাংকেতিক চিহ্ন, এটাকে বলা হচ্ছে ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন। এটাকে বলা হচ্ছে কি, আরে টুং টুং কে করে খালি? ওকে ফাইন, তাহলে এবার দেখেন ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে বর্ণ। তার মানে ব্যাপারটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে মুদ্রার এপিটোপিট। ধ্বনি আর বর্ণটা হচ্ছে মুদ্রার এপিটোপিট, মানে ব্যাপারটা হচ্ছে এইটা ধ্বনি, এটা বর্ণ, এটা ধ্বনি, এটা বর্ণ, মানে একই পাশ, মুদ্রার এপিটোপিট। কথা কি বুঝতে পারছেন? যেটা ধ্বনি সেটার লিখিত রূপটা কি আমরা বলছি বর্ণ, আবার বর্ণের উচ্চারিত রূপটা কি আমরা বলছি কি ধ্বনি। তাহলে এবার বলেন তো, আপনাকে যদি প্রশ্ন করি, আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করি যে ক কি, বলেন তো, বলেন তো ক কি? ক কি ধ্বনি নাকি বর্ণ? বলেন ক কি? যদি প্রশ্ন করি বলেন তো ক কি, এটা কি ধ্বনি নাকি বর্ণ? কমেন্ট করেন দেখি, ক কি, এটা কি ধ্বনি নাকি বর্ণ? আই ওয়ান্ট টু নো, ক কি বলেন? ক এটা কি ধ্বনি নাকি বর্ণ বলেন? ক এটা কি, ক কি ধ্বনি নাকি বর্ণ? ক এটা কি, এটা কি ধ্বনি নাকি বর্ণ? আচ্ছা, সবাই বলতেছেন স্যার বর্ণ 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 বর্ণ। ওকে, শুনেন, ক কখনোই বর্ণ না, ক হচ্ছে ধ্বনি। ক কখনোই বর্ণ না, ক হচ্ছে কি, ক হচ্ছে ধ্বনি। কনসেপ্টটা কি ক্লিয়ার? ক কখনোই বর্ণ না, ক হচ্ছে ধ্বনি। এটা কি, এটা কি, এটা হচ্ছে বর্ণ, এটা বর্ণ, কিন্তু ক কি ধ্বনি। মানে ব্যাপারটা হচ্ছে আমি যখন মুখে সাউন্ড করে বলতেছি ক কি, তখন ধ্বনি, যখন এটা লিখতেছি যে এটা কি, এটা বর্ণ, কারণ এটা তো লিখা আছে, সেটা বর্ণ। আর যদি ক কি এটা মুখে বলতেছি তখন ধ্বনি। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, ধরেন এটাই আপনার পরীক্ষার হলে প্রশ্ন আসলো, ক কি, ধরেন এটাই পরীক্ষার হলে প্রশ্ন আসলো, অপশনে ধ্বনিও আছে বর্ণ আছে, অপশনে ধ্বনিও আছে বর্ণ আছে, বলেন ক কি? অপশনে ধ্বনিও আছে বর্ণ আছে, বলেন তো এটা কি হবে? বলেন ক কি? অপশনে ধ্বনিও আছে বর্ণ আছে, এখন কি দিবেন? পরীক্ষার হলে প্রশ্ন আসছে, অপশনে ধ্বনিও আছে বর্ণ আছে, এখন কি দিবেন বলেন? ক কি, এটা কি লিখবেন বলেন? আচ্ছা, নাজমুল হাসান বলছে স্যার বর্ণ দিব। ওকে, তারপর হচ্ছে আশিক বলছে স্যার বর্ণ দিব। স্যার নাহিদ বলছে বর্ণ দিব। মমতাজ বলছে বর্ণ দিব। আচ্ছা, ইসরাত বলছে বর্ণ দিব। ওকে, তারপর হচ্ছে আখি আক্তার বলছে বর্ণ দিব। আমরা সবাই বর্ণ দিব। কেন বর্ণ দিব? কারণ লিখা আছে, তাই না? লিখা আছে, এই জন্য আমরা কি দিব? আমরা বর্ণ দিব, এটা আমরা ভাবছি। 100% ভুল। এবার আসেন, মনে রাখবেন যে কোনো প্রশ্নের উত্তরে যদি ধ্বনি বর্ণ এই দুটোর কোনো একটা উত্তর হয় এবং দুটোই যদি অপশনে থাকে, অল টাইম কারেক্ট অ্যান্সার ধ্বনি। মনে রাখবেন, যে কোনো প্রশ্নের উত্তরে যদি ধ্বনি বর্ণ দুটোই কারেক্ট অ্যান্সার হয় এবং সেক্ষেত্রে যদি অপশনে দুটোই থাকে, তাহলে অল টাইম কারেক্ট অ্যান্সার কি হবে? ধ্বনি হবে। আমার কথা কি বুঝতে পারছেন? ধ্বনি আর বর্ণ এই দুটোর মধ্যে অল টাইম কারেক্ট অ্যান্সার ধ্বনি হবে, অল টাইম। কথাই ক্লিয়ার? আমরা ছোটবেলায় আগে কথা বলা শিখেছি না আগে লেখা শিখেছি? ধ্বনি সবসময় আমাদের কাছে আগে প্রাধান্য পাবে, বর্ণ পরে প্রাধান্য পাবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? আমরা আগে লেখা শিখে নাই, আগে আমরা কথা বলা শিখেছি, আগে আমরা কথা বলা শিখেছি, তারপর হচ্ছে আগে আমরা উচ্চারণ শিখেছি, তারপর আমরা লেখা শিখেছি। সেই জন্য ধ্বনি সবসময় আগে হবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? অল টাইম। তাহলে বলেন তো সন্ধিতে কিসের মিলন হয়?
ধ্বনির মিলন, ধ্বনি না থাকলে বর্ণের মিলন, ধ্বনি বর্ণ দুইটি থাকলে ধ্বনির মিলন। যেমন ভাষার মূল উপাদান কি? ধ্বনি, ধ্বনি না থাকলে বর্ণ, ধ্বনি বর্ণ দুইটি থাকলে ধ্বনি। কনসেপ্ট কি ক্লিয়ার? যে কোনো প্রশ্নের উত্তরে ধ্বনি বর্ণ দুইটি যদি উত্তর হয় তাহলে সেক্ষেত্রে অল টাইম কারেক্ট আনসার ধ্বনি। বুঝতে পারছি? তাহলে ধ্বনি আর বর্ণ জিনিসটা কি, এই জিনিসটার বেসিকটা আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। এবার আসেন বাংলা বর্ণমালা। বলেন তো বাংলা বর্ণমালা কয়টা? দেখি আমাকে বলেন তো, বলেন বাংলা বর্ণমালা কয়টা? আই বলেন বাংলা বর্ণমালা কয়টা? বাংলা বর্ণমালা কয়টা ভাই? বাংলা বর্ণমালা কয়টা? বাংলা বর্ণমালা কয়টা? ওকে, বাংলা বর্ণমালা, আচ্ছা ওকে, এটা তো দেখলাম মাশাআল্লাহ আপনারা অনেকেই কারেক্ট উত্তর দিচ্ছেন, কিন্তু বুঝা বলতেছেন না বুঝা বলতেছেন না আল্লাহ মাবুদ জানে। ওকে, বাংলা বর্ণমালা হচ্ছে একটি। বাংলা বর্ণমালা হচ্ছে কয়টা? একটা। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় যে বাংলা বর্ণ কয়টা, তাহলে কয়টা হবে ভাই? খেয়াল করেন, যদি প্রশ্ন করা হয় বাংলা বর্ণ কয়টা, কারেক্ট আনসার 50টি। বাংলা বর্ণ কয়টা দিয়ে প্রশ্ন করলে কারেক্ট আনসার 50টি, কিন্তু যদি বলে বাংলা বর্ণমালা কয়টি, কারেক্ট আনসার তখন হবে একটা। কথা বুঝতে পারছেন? এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে বর্ণ বললে এক মানে 50টা আর বর্ণমালা বললে একটা কেন? ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে ধরেন আপনার কাছে 50টা বকুল ফুল আছে, ধরেন আপনার কাছে 50টা বকুল ফুল আছে, ধরেন এখানে 50টা বকুল ফুল আছে, ধরেন ওকে, আচ্ছা এখানে 50টা বকুল ফুল আছে। তো এই বকুল ফুলগুলোকে আপনি সুন্দর করে সাজিয়ে একটা সুই সুতো দিয়ে গেঁথে আপনি একটা মালা তৈরি করছেন। বকুল ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে আপনি একটা মালা তৈরি করছেন। তাহলে এবার বলেন বকুল ফুলের মালা কয়টা? বলেন মালা কয়টা? একটা। কিন্তু এই বকুল ফুলের মালায় ফুল কয়টা? 50টা। দ্যাটস দ্য পয়েন্ট। কথা কি বুঝতে পারছেন? বলে বাংলা বর্ণ মালা কয়টা, সেটা একটা। সবগুলো বর্ণ নিয়ে এই যে বাংলা বর্ণ আর এই যে বাংলা বর্ণ আর এই যে হচ্ছে বাংলা বর্ণ মালা। কথা কি বুঝতে পারছেন? বাংলা বর্ণগুলো হচ্ছে 50টা, এই 50টা নিয়ে বাংলা বর্ণ মালা, যার সংখ্যা হচ্ছে একটা। কনসেপ্টটা কি ক্লিয়ার? এই সবাই কি বুঝছেন? আশা করি জিনিসটা ক্লিয়ার। তাহলে বাংলা বর্ণ আর বাংলা বর্ণমালা, এটার পয়েন্টটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, ভালো কথা, আমি আপনাদেরকে অক্ষর শিখাইছি, কিন্তু অক্ষর নিয়ে একটু ডিটেইলস আলোচনা করি নাই। আমার হঠাৎ মনে পড়ছে, আমি একটু অক্ষরের একটু ডিটেইলস আলোচনা করে ফেলি। আসেন দাঁড়ান, অক্ষর নিয়ে আমরা একটু ডিটেইলস আলোচনা করবো, কিন্তু অক্ষর নিয়ে ডিটেইলস আলোচনা করতে গিয়ে এই ছবি আসে কেন? ওকে, অক্ষর তো আলোচনা করছি, কিন্তু অক্ষরের প্রকারভেদ নিয়ে তো আমরা আলোচনা করি নাই। অক্ষরের প্রকারভেদটা তো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। তাহলে খেয়াল করেন, আমরা একটু লিখে ফেলি। অক্ষর দুই প্রকার। অক্ষর কয় প্রকার বলেন? অক্ষর হচ্ছে দুই প্রকার। আন্তরিকভাবে দুঃখিত যে এটা পরে দেখাচ্ছি, মানে আপনারা হয়তো অনেক ইনফরমেশন লিখে ফেলছেন, সমস্যা নাই। দেখেন অক্ষর দুই প্রকার কি কি দেখেন। এক নম্বর হচ্ছে মুক্তাক্ষর। বলেন এক নম্বর কি? এক নম্বর হচ্ছে মুক্তাক্ষর আর দুই নম্বর হচ্ছে বদ্ধাক্ষর। এক নম্বর হচ্ছে মুক্তাক্ষর, দুই নম্বর হচ্ছে বদ্ধাক্ষর। এখন আসেন মুক্তাক্ষর কি জিনিস আর বদ্ধাক্ষর কি জিনিস, ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। মুক্তাক্ষর কি জিনিস, বদ্ধাক্ষর কি জিনিস। আমি যদি ব্যাকরণের টেকনিক অনুযায়ী যাই মুক্তাক্ষর আর বদ্ধাক্ষর, তাহলে ব্যাপারটা হচ্ছে যেই অক্ষরটা আমি অনেকক্ষণ টেনে নিয়ে যেতে পারবো সেটা হচ্ছে মুক্তাক্ষর, আর যেটা একটা সার্টেন পয়েন্ট আমাকে থেমে যেতে হবে সেটা হচ্ছে বদ্ধাক্ষর। আবার বলছি, যে অক্ষরটা আমি অনেকক্ষণ টেনে নিয়ে যেতে পারবো সেটা হচ্ছে মুক্তাক্ষর, আর যেটা একটা সার্টেন পয়েন্ট আমাকে থেমে যেতে হবে সেটা হচ্ছে কি? বদ্ধাক্ষর। এখন আমি কি করব? আমি এই সিস্টেম শিখবো না। কেন শিখবো না? কারণ দেখেন, কোথায় যে টানতে হবে আর কোথায় থামতে হবে, এইটা মোস্ট অফ দ্য স্টুডেন্টের প্রবলেম আছে, বুঝবে না। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আমি একটা উদাহরণ দিলাম এরকম যে সাগর। ধরেন আমি আপনাকে বললাম সাগর শব্দ কয় অক্ষর? সাগর শব্দ কয় অক্ষর? এখন আমি কি করবো? সাগর শব্দ কয় অক্ষর এটা বুঝতে হলে আমার কি করতে হবে? আমি এটাকে বাংলিশে লিখে ফেলবো, SAGOR, সাগর। তাহলে বলেন ভাওয়েল কয়টা? দুইটা। তাহলে অক্ষর কয়টা? দুইটা। এটা তো শিওর নাকি? সাগর শব্দের ভাওয়েল দুইটা, তার মানে অক্ষর কয়টা? অক্ষর দুইটা। এটা তো 100% শিওর। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাই দুইটা অক্ষরের দুইটাই কি মুক্তাক্ষর, নাকি দুইটাই বদ্ধাক্ষর, নাকি প্রথমটা মুক্তাক্ষর পরেরটা বদ্ধাক্ষর, নাকি প্রথমটা বদ্ধাক্ষর পরেরটা মুক্তাক্ষর? মানে এইটা আমি কেমনে বুঝবো? আমার কথা কি বুঝতে পারছেন? এইটা আমি কেমনে বুঝবো? তো এই কারণে আমরা এখন কি করব? আমরা এটাকে দুইটা ভাগ করে ফেলবো। তাহলে খেয়াল করেন, দেখেন সা সা, আপনি টানতে পারতেছেন, সো এটা কি? এটা হচ্ছে মুক্তাক্ষর। আর দেখেন আপনি কি বলতে পারবেন? গর
পারবেন না, আপনাকে থেমে যেতে হবে। গড়, তাহলে গড়টা হচ্ছে কি বলেন? বদ্ধাক্ষর। শাটা হচ্ছে মুক্তাক্ষর, গড়টা হচ্ছে কি বলেন? বদ্ধাক্ষর। কনসেপ্টটা কি ক্লিয়ার? শা মুক্তাক্ষর, গড় বদ্ধাক্ষর। গড় আপনি টানতে পারবেন না। দেখেন, শা এটা হচ্ছে মুক্তাক্ষর, আর গড় হচ্ছে কি? বদ্ধাক্ষর। গড় হচ্ছে কি? বদ্ধাক্ষর। এখন আমাকে যদি আমার টিচার এভাবে পড়াইতো যে যেটা মুক্ত ভাবে টেনে নেওয়া যাবে সেটা মুক্তাক্ষর, যেটা থেমে যেতে হবে সেটা বদ্ধাক্ষর, আমি স্যারকে একটা কোশ্চেন করতাম, সেটা কি? স্যার, কোথায় টানতে হবে আর কোথায় থামতে হবে আমি কেমনে বুঝবো? স্বাভাবিক, আপনি যখন আপনি চিন্তা করেন, এই যে দেখেন, সা আপনি টানতেছেন, আমি টানবো না, আমার মন চাইছে আমি টানবো না, সা আমি টানবো না, আমি থামিয়ে যাবো, সা। গড় আপনি 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 টানেন নাই, আমার মন চাইছে আমি টানবো, যেমন টানে না চানাচুর বলে না, তা আমিও টানবো সাগর। সমস্যা কোথায়? মানে কথা হচ্ছে আপনার মনের মধ্যে এটা আসতেই পারে। এখন একটা স্টুডেন্ট কেমনে বুঝবে যে কোন জায়গায় কি আছে, কোন জায়গায় মানে টানতে হবে কোথায় থামতে হবে? দ্যাট ইজ ওয়াই আমরা এই সিস্টেম পড়বো না। তাহলে আমরা এখন কি সিস্টেম পড়বো আসেন সেটা একটু দেখাই। আমরা কি করব? আমরা দেখব এখানে একটা ইউনিক সিস্টেম আছে। ইউনিক সিস্টেম কি দেখেন, দুইটা ভাগ করবেন আগে। একটা ভাগ কি? একটা ভাগ হচ্ছে সা, আর একটা ভাগ হচ্ছে গড়। এবার দেখেন, লাস্টে যদি ভাওয়েল থাকে মুক্তাক্ষর, লাস্টে যদি কনসোনেন্ট থাকে বদ্ধাক্ষর, শেষ। সিম্পল। দেখেন এ আছে, সো ভাওয়েল মানে মুক্তাক্ষর, আর লাস্টে আর আছে মানে কনসোনেন্ট মানে বদ্ধাক্ষর, শেষ। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, আমার স্যার যদি আমাকে এভাবে পড়াইতো, লাস্টে যদি ভাওয়েল থাকে মুক্তাক্ষর, লাস্টে কনসোনেন্ট থাকলে বদ্ধাক্ষর, আমি তাকে আরেকটা কোশ্চেন করতাম। কি কোশ্চেন? স্যার ভালো করে, ভাওয়েল থাকলে মুক্তাক্ষর বুঝলাম, কনসোনেন্ট থাকলে বদ্ধাক্ষর তাও বুঝলাম, কিন্তু কথা হচ্ছে লাস্টে ভাওয়েল আসবে কিনা এটা তো ডিপেন্ড করে আপনার উপর, আপনি কোথায় থামছেন তার উপর। আপনি এস এতে থামছেন দেখে লাস্টে ভাওয়েল আসছে। আমি যদি এতে না থামি, আমি যদি জিতে থামি, তাহলে তো এটাও কনসোনেন্ট আসবে, আবার ও আর এটাও কনসোনেন্ট আসবে। আমার কথা কি বুঝতে পারছেন? মানে এটা আপনার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ভাই এইটার উত্তর কিভাবে সলভ করব? এবার আসেন, মানে আমি যখন টেকনিক বানাই আমার মধ্যে দুইটা সত্তা কাজ করে। এক আমার টিচার সত্তা, দুই আমার স্টুডেন্ট সত্তা। আমার টিচার সত্তা টেকনিক বানায়, স্টুডেন্ট সত্তা আমার টিচার সত্তাকে কোশ্চেন করে আটকাতে চায়। যখন দেখি যে না স্টুডেন্ট আর কোনোভাবে আটকানো যাচ্ছে না, তখন বুঝি যে না ঠিক আছে, দিস ইজ পারফেক্ট। আর যখন বুঝি যে না স্টুডেন্ট কোশ্চেন করে আটকাই দিছে, তার মানে কি এই টেকনিক পারফেক্ট না, এটা চলবে না। সিম্পল হিসাব। কথা বুঝতে পারছেন? এবার দেখেন, তাহলে শাহ, এখন আপনি যদি আমাকে কোশ্চেন করেন স্যার আমি এতে থামবো না, আমি জিতে থামবো, তাহলে তো দুইটাই কনসার্ন হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি জিতে থামতে পারবেন কিনা। ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইউর অ্যাকসেন্ট, ইউর প্রনাউন্সিয়েশন, আপনার উচ্চারণের উপর ডিপেন্ড করে। এখন আপনাকে যদি আমি বলি, খেয়াল করেন, কলম, ধরেন আপনাকে আমি বললাম কলম, এখন আপনি বলেন কলম শব্দে থামতে হবে কি কলম না কলম? আপনি কি বলেন, আপনি কি কলমের উচ্চারণ এলে গিয়ে থামবেন? আপনি কি বলবেন কলম? কলম কি বলবেন? গোলাপের উচ্চারণ, ধরেন আপনাকে বললাম গোলাপ শব্দে কয় অক্ষর, এখন গোলাপ শব্দে কয় অক্ষর সেটা পরের কথা, GOLAP গোলাপ। এখন আপনি কি বলবেন? গোল আপ। বলেন আপনি কি বলবেন? গোল আপ না গোলাপ? বলেন কি বলবেন? গোল আপ না গোলাপ? 100% আপনি বলবেন গোলাপ, এখানে বলবেন কলম। তাহলে এইটা কোন দুঃখে আপনি জিতে দেয়া থামবেন? সাগ অর। আপনি কি উচ্চারণ করেন সাগ অরের নীল তীরে? সাগ অরের বানানটা কিভাবে বলেন? আপনি বলেন না, আপনি বলেন সাগর, নট সাগ অর। কথা কি বুঝতে পারছেন? সো এই কারণে আপনাকে এতেই থামতে হবে, আর এতে থামলে লাস্টে ভাওয়েল মুক্তাক্ষর, আর জিও আর আরে থামবেন লাস্টে কনসোনেন্ট বদ্ধাক্ষর। এবার বলেন বুঝছেন নাকি বুঝে নাই? বলেন বুঝছেন নাকি বুঝেন নাই? এটুক কি বুঝছেন? জি স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে ওয়েট। প্রচন্ড পায়ে ব্যথা করতেছে, প্রচন্ড পায়ে ব্যথা, কেন জানেন?
আজকে সকাল থেকে যে ক্লাস শুরু করছি, সকাল থেকে স্টিল নাও এখনো ক্লাস নিচ্ছি। সকালে ক্লাস নিচ্ছি কয়টায়? সকালে ক্লাস নিচ্ছি হচ্ছে 9টা থেকে শুরু করছি। 9টা থেকে ক্লাসটা শুরু করছি, 12টা পর্যন্ত ক্লাস নিয়েছি। 12টা 12:30 পর্যন্ত 3.5 ঘন্টা। তারপরে দুপুরে খাইছি। দুপুরে খায়া গেছি ক্যারিয়ার ম্যাপের মৌচাকে। তো ক্যারিয়ার ম্যাপের মৌচাকে গিয়ে ওখানে একটা ক্লাস নিয়েছি 4:30 থেকে না সরি 3:30 থেকে 5:30 পর্যন্ত, 3:30 থেকে 5:30 পর্যন্ত ক্লাস নিয়েছি। ক্লাস নিয়ে তারপরে শুনি যে কালকে অবরোধ, হরতাল। সো পরে চিন্তা করলাম যে রাত 10টা 11টা পর্যন্ত আমার ক্লাস আছে, বাদ ওইখানে ক্লাস নেওয়া যাবে না, ওখানে থাকলে আমার এখানে এসে শেষ করতে পারবো না। পরে হচ্ছে সাথে সাথে ওখান থেকে বেরোয় বাইক নিছি, বাইক নিয়ে বাসায় এসেই 6:30 থেকে ক্যারিয়ার ম্যাপের আরেকটা ক্লাস, 6:30 থেকে 8:30 পর্যন্ত টানা ক্লাস নিছি। 8:30 থেকে ক্যারিয়ার ম্যাপের আরেকটা ক্লাস 10টা পর্যন্ত নিছি টানা। 10টা থেকে আপনাদের ব্যাচ শুরু করছি, মানে স্টিল নাও এখনো ক্লাস নিচ্ছি। এন্ড আজকে আসলেই মানে বডির উপর দিয়ে অনেক পেইন গেছে, পা খুব ব্যথা করতেছে, বুঝতে পারছেন? উফ। আচ্ছা, ভাবছিলাম একবার ক্লাস নিব না, পরে চিন্তা করলাম না, আজকে ফার্স্ট ক্লাস, প্রথম দিনই যদি ক্লাস ক্যান্সেল হয় তাহলে পরে আপনাদের অনেকের মানে মন ভেঙে গেছে, বুঝতে পারছেন? তাবাসসুম বলছে স্যার ঘুমাবো কখন আমরা? তাবাসসুম আপু, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার যদি মন চায় আপনি এখনই ঘুমান, কথা বুঝেন নাই? আপনার যদি মন চায় আপনি এখনই ঘুমান, কথা বুঝতে পারছেন? ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি তো ঘুমাবো সকালবেলা 6টায়, কথা বুঝতে পারছেন? আমার আমার তো ঘুমাবো মনে করেন যে আপনাদের ক্লাস নিয়ে এখন আবার তারপরে নোট রেডি করব, ঠিক আছে, বইয়ের আপডেটের কাজে বসবো। আমার তো ঘুমাইতে ঘুমাইতে রাত মানে সকাল 6টা বাজবে। আমার হিসাব করে লাভ নাই, আপনি কয়টায় ঘুমাবেন একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। ওকে ফাইন। আচ্ছা, কি বলছেন স্যার? বুঝছি বুঝছি বুঝছি। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা আসেন, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ফাইন, এই পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ার করতে পারছি। আচ্ছা এই পর্যন্ত আসেন, তাহলে অক্ষর জিনিসটা কি এটা আমরা বুঝছি, এবং অক্ষর কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা বুঝছি, এবং অক্ষর যে দুইটা প্রকার আছে, একটা মুক্তাক্ষর একটা বদ্ধাক্ষর, এটাও আমরা বুঝছি। এখন মুক্তাক্ষরটা আর বদ্ধাক্ষরটা, স্যার আমাদের ক্লাস যদি 10:30-এর মধ্যে শেষ হয়, এভাবে সময়টা দেন তাহলে আরো ভালো হয়, লাইভ ক্লাস করা যাবে। অবশ্যই আমরা ক্লাস শুরু করব 9টা থেকে। আজকের ক্লাসটা আমরা একটু শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে, আজকের ক্লাসটা আমরা একটু এদিক ওদিক হয়ে গেছে, বাট নেক্সট ক্লাস থেকে আমাদের ক্লাস মানে 9টা থেকে শুরু হবে। 9টা থেকে শুরু হলে আমাদের ক্লাস ইনশাল্লাহ 10:30 থেকে 11:15 মধ্যেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, বাংলা সাবটাইটেলটা না থাকলে খুব ভালো হতো, মনোযোগে ব্যাঘাত হয়। ভাই বিশ্বাস করেন আমি জানি কি টিপ দিতে গিয়ে এটা চলে আসছে। গত 2 দিন ধরে আমি নিজেই খুব বিরক্ত এটা নিয়ে, এই যে আমার নিজেরও বাংলা সাবটাইটেল চলে আসতেছে, খুব বিরক্ত আমি এটা নিয়ে। কিভাবে এটা ডিলিট করা যায় একটু দেখেন তো, কেউ আমাকে মানে সাজেস্ট করেন তো পরে। এই যে পুরো প্রতিটা ক্লাসের ভিডিওতে বাংলা সাবটাইটেল আসে, এটা কোনো কথা? আর সাবটাইটেল কি, উল্টাপাল্টা শব্দ আসে, বুঝতে পারছেন? দেখা যায় আমি বলছি একটা, লেখা আসছে আরেকটা। ওকে, আচ্ছা, বদ্ধাক্ষরের আরেক নাম কি যুক্তাক্ষর? না 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 না, যুক্তাক্ষর আলাদা জিনিস, বদ্ধাক্ষর আলাদা জিনিস, কথা বুঝতে পারছেন? বদ্ধাক্ষর আলাদা জিনিস, যুক্তাক্ষর আলাদা জিনিস, কথা বুঝতে পারছেন? সেটিংস, সেটিংস থেকে হটকিস, লেআউট, জেনারেল, ক্যামেরা, যেমন ফেসবুকে। আচ্ছা হোয়াট এভার,
আমরা পড়ায় আসি। আচ্ছা আসেন। আহ আসেন, তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা কি দেখলাম, ব্যাপারটা হচ্ছে মুক্তাক্ষর কি আর বদ্ধাক্ষর কি, এটা হচ্ছে আমরা ক্লিয়ার হয়েছে। মুক্তাক্ষর কি আর বদ্ধাক্ষর কি, এটা হচ্ছে মুক্তাক্ষর আর বদ্ধাক্ষরটা ক্লিয়ার হওয়ার আমরা এখন কি করব, আমরা এখন এখানে লিখবেন মুক্তাক্ষর জিনিসটা কি, লিখেন শেষে ভাওয়েল থাকবে। শেষে কি থাকবে, শেষে ভাওয়েল থাকবে, ঠিক আছে, শেষে ভাওয়েল থাকবে। আর বদ্ধাক্ষর কি বলেন, শেষে কনসোনেন্ট থাকবে, শেষে কনসোনেন্ট থাকবে, কনসো এন এ এন টি, কনসোনেন্ট থাকবে। এবার আসেন, এই যে মুক্তাক্ষর, এই মুক্তাক্ষরের আরেকটা নাম আছে, এই মুক্তাক্ষরের একটা নাম আছে, নামটা কি, মুক্তাক্ষরের নাম হচ্ছে স্বরান্ত অক্ষর। মুক্তাক্ষরের নাম হচ্ছে স্বরান্ত অক্ষর, কথা বুঝতে পারছেন? আর এই যে বদ্ধাক্ষর, এই বদ্ধাক্ষরের একটা নাম আছে, নামটা হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর, নামটা হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর। কনসেপ্টটা কি ক্লিয়ার? একটা হচ্ছে স্বরান্ত অক্ষর, একটা হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর। তাহলে এই পর্যন্ত আমরা আলোচনা ক্লিয়ার করেছি। একটা হচ্ছে শেষে ভাওয়েল থাকবে, একটা হচ্ছে শেষে কনসোনেন্ট থাকবে, এবং এই কারণেই শেষে ভাওয়েল থাকবে বিধায় এটার নাম হচ্ছে শেষে স্বরান্ত অক্ষর, আর কনসোনেন্ট থাকবে বিধায় এটার নাম শেষে ব্যঞ্জনান্ত অক্ষর। আশা করি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন? ক্যাপশন মনে অফ করে দিছি, দেখেন তো এখন আর মনে হয় আসবে না। আমি মনে হয় পারছি। ইয়েস, ইয়েস, ওকে। খুব ভালো লাগতেছে, নতুন একটা জিনিস শিখলাম। ওকে ফাইন, ওকে ফাইন। এবার আসেন, তাহলে এবার দেখেন মুক্তাক্ষর বদ্ধাক্ষর, মুক্তাক্ষর বদ্ধাক্ষর জিনিসটা কি। আচ্ছা ওকে, দেখেন আপনাদের কিন্তু এখন আর আসতেছে না। ওকে ঠিক আছে, বাংলা লেখাটা আর আসতেছে না, তো চলে আসছে। আচ্ছা এবার আসেন, তাহলে মুক্তাক্ষর কি আর বদ্ধাক্ষর কি এটা আমাদের ক্লিয়ার। মুক্তাক্ষর হচ্ছে লাস্টে ভাওয়েল থাকে, আর বদ্ধাক্ষর হচ্ছে লাস্টে কনসোনেন্ট থাকবে। আচ্ছা এখানে আরেকটা বিষয়, মুক্তাক্ষরের একটা সাইন আছে, মুক্তাক্ষরের সাইনটা হচ্ছে এরকম ইউনিয়ন, আর বদ্ধাক্ষরের সাইনটা হচ্ছে এরকম আন্ডারস্কোর। মুক্তাক্ষরের সাইনটা হচ্ছে ইউনিয়ন, বদ্ধাক্ষরের সাইনটা হচ্ছে আন্ডারস্কোর, কথা বুঝতে পারছেন? মুক্তাক্ষরের সাইনটা হচ্ছে ইউনিয়ন, বদ্ধাক্ষরের সাইনটা হচ্ছে আন্ডারস্কোর। ভাই আমার এখান থেকে আসতেছে না, আপনাদের ওখানে এটা আসতেছে, কারণ এটা হচ্ছে অটো জেনারেটেড। আপনি এখান থেকে কিভাবে যাবেন আমি বলি, এই যে ভিডিওতে ক্লিক করবেন, একটা ভিডিওতে ক্লিক করবেন, সবাই ভিডিওতে একবার ক্লিক করবেন, ক্লিক করে তারপর দেখবেন নিচে এই যে মানে গোল সেটিংস অপশনটা আছে, গোল সেটিংস অপশনে ক্লিক করবেন, দেখবেন ক্লোজড অপশন, এই ক্লোজড অপশনে ক্লিক করবেন, দেখবেন লেখা আছে অন, ওইটা অনটা অফ করে দেন, দ্যাটস ইট। অনটা অফ করে দেন, দ্যাটস ইট, তাইলেই হবে, ঠিক আছে? অনটা অফ করে দেন, তাইলেই হবে। হ্যাঁ ভাই, একটা শব্দের কি স্বরান্ত ব্যঞ্জনান্ত পরীক্ষা আসবে নাকি আলাদা আলাদা প্রশ্ন হবে? দুইটাই আসতে পারে, কথা বুঝতে পারছেন? স্যার বদ্ধাক্ষর আর হলন্ত কি এক কথা? হ্যাঁ, বদ্ধাক্ষর এটাকে আমরা ব্যঞ্জনান্ত অক্ষর বা এটাকে হলন্ত অক্ষরও বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হলন্ত অক্ষর, এটাও বলা যায় হলন্ত অক্ষর, এটাও বলা যায়। তাহলে স্বরান্ত অক্ষর, আরেকটাকে আমরা ব্যঞ্জনান্ত অক্ষর বা বদ্ধাক্ষর বা হলন্ত অক্ষর, আমরা তিনটাই বলতে পারি। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত আসেন, এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়ে গেছি। আচ্ছা এই পর্যন্ত আসেন, আমরা এবার পরের পয়েন্টে চলে যাই। আচ্ছা আমরা এবার পরের পয়েন্টে চলে যাই। তাহলে অক্ষর নিয়ে আমরা আলোচনা শেষ করেছি, অক্ষরের আলোচনার পরে হচ্ছে ধ্বনি বর্ণ বর্ণমালা নিয়ে আলোচনা করেছি। আচ্ছা এরপর হচ্ছে স্বরধ্বনি ও স্বরবর্ণ নিয়ে আলোচনা। স্বরধ্বনি ও স্বরবর্ণ নিয়ে আলোচনা, এই আলোচনাটা আমাদের আজকে থাক, কারণ এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক ডিটেলস আলোচনা আছে। তো এটা নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস আলোচনা করবো, ঠিক আছে? মানে ইনশাল্লাহ নেক্সট ক্লাসটা কবে? আগামীকালকে আমাদের নেক্সট ক্লাস। তো আগামীকালকের ক্লাসে আমরা এটা আলোচনা করবো। প্রথম কয়েকদিন আমরা একটু টানা ক্লাস করব, টানা ক্লাস করে আমরা একটু এগিয়ে যাব, তারপর হচ্ছে আমরা
সপ্তাহের রুটিন গুলো একটু আস্তে আস্তে দিয়ে দিব, কিন্তু আপাতত আমাদের প্রথম কয়েকদিন একটু টানা ক্লাস হবে, ঠিক আছে? আর এবার আসেন, প্রথমে কয়েকজন কমেন্ট করছিলেন যে ভাইয়া আমাদের কি প্রতিনিয়ত ডেইলি পরীক্ষা হবে কিনা, ডেইলি ক্লাসের পরে ডেইলি পরীক্ষা হবে কিনা। উত্তর হচ্ছে না, ডেইলি ক্লাসের পরে ডেইলি পরীক্ষা হবে না, অন্তত 2-3টা টপিক শেষ করার পরে তারপরে আমি পরীক্ষা নিব, ঠিক আছে? এর আগ পর্যন্ত পরীক্ষা নিব না, কথা বুঝতে পারছেন? অবশ্য আপনাদের মানে যখন ভর্তি হয়েছিলেন, ভর্তির ওখানে আমার লেখা, মানে আমি লিখে রাখছিলাম যে সবার শেষে পরীক্ষা নিব, ওটা মডেল টেস্ট আলাদা নিব, বাট আপনাদের একদম 2-3টা ক্লাস পরে তারপরে পরীক্ষা নিব, এর আগে নিব না, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, বর্ণ নিয়ে কি আলোচনা শেষ? হ্যাঁ, ধ্বনি বর্ণ এই দুটো নিয়ে আলোচনা মাত্র করলাম, এখনো শেষ হয় নাই, বহুত আলোচনা বাকি। স্বরধ্বনি, স্বরবর্ণ এর মধ্যেই অনেক আলোচনা আছে, ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন বর্ণ এর মধ্যে অনেক আলোচনা আছে, কথা বুঝতে পারছেন? আচ্ছা এবার আসেন, এবার আমি একটু বলি, এবার হচ্ছে আপনারা কি পড়বেন, কেন পড়বেন, কোত্থেকে পড়বেন, কিভাবে পড়বেন। বই নিয়ে, বই যদি আপনার কাছে, আমার বই যদি থাকে, আমার বই হচ্ছে দুটো বই আপনাদের জন্য, একটা হচ্ছে টেক্কা, একটা হচ্ছে টেক্কা, অ্যানাদার ওয়ান ইজ অন্বেষণ। এই দুটো বই, এই দুটো বই যদি আপনাদের কাছে থাকে তাহলে বেটার, আর যদি না থাকে ব্যাপারটা এমন না যে আপনি ক্লাস করতে পারবেন না, আপনি ক্লাস বুঝবেন, করতে পারবেন, সবই ঠিক আছে, বাট থাকলে আপনার জন্য করাটা বেটার। কেন বেটার? কারণ আপনি এখানে সরাসরি অনেক পয়েন্ট, মানে যে জিনিসটা আমি ক্লাসে পড়াচ্ছি হুবহু আমার পড়ার পরে আপনি বই থেকে সেই জিনিসটাই সেভাবে নোটটা আপনি পেয়ে যাচ্ছেন, আদারওয়াইজ আপনি কিন্তু নোটটা ওইভাবে পাচ্ছেন না, কথা বুঝতে পারছেন? সেটা অনেক পজিটিভ একটা ফিডব্যাক না, বা পজিটিভ একটা ভিউ না। আর তাছাড়া হচ্ছে মনে করেন আপনি ক্লাসের পরে মনে করেন যে হুবহু আমি ক্লাসে যা পড়াই একটা লাইনও মানে আলটিমেটলি এদিক ওদিক নাই, মানে সব আপনি বইয়ের মধ্যে পাচ্ছেন। সো ওই জায়গাটা থেকে আপনার জন্য বইটা অনেক বেশি ইফেক্টিভ হবে। আর তাছাড়া যদি আমি মানের দিক থেকে বলি, একদম ভাই চ্যালেঞ্জ করে বলতে পারবো, বাজারে এখন ব্যাকরণের জন্য অন্বেষণের উপরে কোনো বই নেই, সিম্পল হিসাব। বিরোচনের জন্য টেক্কার উপরে কোনো বই নেই। আমি সাধারণত বই খুব কম বের করি, বা বই নিয়ে প্রচার খুব কম করি, কিন্তু আমার বই নিয়ে আমি ভাই প্রচার করব না বইয়ের মান উন্নয়ন করব? আপনি বলেন, আমি কি বইয়ের প্রচার নিয়ে ব্যস্ত থাকবো না বইয়ের মান উন্নয়নে ব্যস্ত থাকবো? আমি বইয়ের মানে মান উন্নয়ন নিয়ে তো কাজ করার সময় পাই না, বইয়ের প্রচার করব কখন আমি? আমার কথা বুঝতে পারছেন? দ্যাট ইজ ওয়াই আমার বইয়ের ভিডিও, মানে আমার বইয়ের ওই প্রচারের ভিডিও কম। আমার বইয়ের হচ্ছে মনে করেন যারা বই পড়ছে তারা বই জানে বই কেমন, সিম্পল হিসাব, কথা বুঝতে পারছেন? যারা বই পড়ছে তারা বই জানে যে বই কেমন, কথা বুঝতে পারছেন? সো এই কারণে আমি আপনাদেরকে মানে যেটা বলতে পারি যে বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন যে ব্যাকরণের জন্য আপনি মানে কনসেপচুয়াল পড়া পড়বেন, ঠিক আছে, মানে আপনার প্রশ্ন কমনের যে বিষয়, সেই বিষয়টা তো অবশ্যই ইম্পর্টেন্ট একটা বিষয়, কিন্তু প্রশ্ন কমনের বিষয়ের বাইরেও আপনার পুরো ধারণাটা পরিষ্কার করার জন্য আপনি পড়বেন, তাহলে ডেফিনেটলি ভাই আপনার জন্য অন্বেষণ হচ্ছে মনে করেন ফরজ, বুঝতে পারছেন? স্যার ক্লাসগুলো কি আবার পরে দেখতে পারবো? হ্যাঁ দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। মুগ্ধ চৌধুরী বলছে ভাই আমার কাছে ধ্রুব আছে। আচ্ছা ধ্রুব, হ্যাঁ ওটা দিয়েও করতে পারেন, বলেন নাই, সমস্যা নেই। আচ্ছা স্যার বইয়ের ব্যাপারে কিছু বলেন। ওকে ফাইন। স্যার আগামীকালকে কি ক্লাস 9টায় শুরু হবে? হ্যাঁ 9টায় শুরু হবে। স্যার দুইটাই কিনতে হবে নাকি যে কোনো একটা? একটা কিনলে কোনটা কিনবো? যদি যে কোনো একটা কিনেন তাহলে সেক্ষেত্রে অন্বেষণ কিনবেন, যে কোনো একটা কিনলে, যে কোনো একটা কিনলে অন্বেষণ কিনবেন। ব্যাপারটা হচ্ছে এখানে তো আর দুইটা বইয়ের একই টপিক না, দুইটা বইয়ের দুইটা আলাদা আলাদা টপিক। অন্বেষণ বইয়ের মধ্যে হচ্ছে ব্যাকরণ পুরোটা দেওয়া আছে, আর টেক্কা বইয়ের মধ্যে হচ্ছে দেওয়া আছে বিরোচন। টেক্কা বইয়ের মধ্যে দেওয়া আছে বিরোচন পার্ট, মানে বাগধারা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ। ওইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব না, বাগধারা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, ওইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব কোন একটা সময়, যে এইগুলা কিভাবে পড়বেন। এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করে ওদিন দেখাই দিব যে এইটা আমি যেভাবে লিখছি এটা কোনো জায়গায় এভাবে এত ডিটেলস পাবেন না, বা এত স্টুডেন্টদের সাথে ফ্রেন্ডলি ভাষায় আপনি পাবেন না, ঠিক আছে? পাবেন আরো অনেক জায়গায়, এত সহজ ভাবে নাই, ঠিক আছে? ওকে ফাইন। স্যার অন্বেষণ বইয়ের টপিক গুলো ধরে ধরে ক্লাস করলে ভালো হতো। হ্যাঁ অন্বেষণ বইয়ের টপিক গুলো ধরে ধরে ক্লাস করলে ভালো হতো, আমরা সেভাবেই যাওয়ার নিয়ত করেছি, আমরা সেভাবেই টপিক ভিত্তিকে আলোচনা করব, ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা শুরু করেছি, সেভাবেই আমরা আলোচনা করব, কথা বুঝতে পারছেন? ঠিক আছে, আমরা সেভাবে আলোচনা করব। সেই জন্য যারা বই দুটো, ডেফিনেটলি আপনার জন্য দুটোই দরকার, কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আপাতত একটাই নেই, সেক্ষেত্রে আপনি অন্বেষণ নিতে পারেন, মানে ব্যাকরণের জন্য। আর টেক্কাটা হচ্ছে মুখস্থ পয়েন্ট, কথা বুঝতে পারছেন? ভাই বই কোথায় পাবো? বই বাংলাদেশের সব লাইব্রেরিতে পাবেন। আমি আসলে বই কোথায় পাওয়া যাবে বা না যাবে এই জিনিসগুলো মুখস্থ করি না, সো এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, কারণ বই আমি হচ্ছে বাংলা বাজার লাইব্রেরিতে দিয়ে দিই, ওখান থেকে সারা বাংলাদেশের সব লাইব্রেরিতে ওরা পৌঁছায় দেয়। তো মোটামুটি টুকটাক সব লাইব্রেরিতেই পাবেন, জেলা শহর ভিত্তিক বড় বড় লাইব্রেরিগুলোতে। তারপরে যদি কোনো কারণে না পান, সেক্ষেত্রে অনলাইনে আমাদের কাছে অর্ডার করতে পারবেন। অনলাইনে আমাদের কাছে অর্ডার করলে
আপনাদের মানে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে 2টা বই যদি একসাথে অর্ডার করেন অন্বেষণ টেক্কা, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা বইয়ের কুরিয়ার চার্জও নেই না, বইয়ের কুরিয়ার চার্জ ফ্রি, আমরাই দিয়ে দিই কুরিয়ার চার্জ। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি লাইব্রেরি থেকে কিনতেও যে টাকা লাগতো আমাদের কাছ থেকে আপনার সেম টাকাই লাগবে, এক্সট্রা টাকা লাগবে না, কথা বুঝতে পারছেন? তো সেই হিসেবে আপনারা চাইলে মানে যদি মানে অফলাইনে না পান আপনাদের লাইব্রেরিতে, তাহলে অনলাইনে আমাদের কাছে থেকেও পেজে আপনারা অর্ডার করতে পারবেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, আমার কাছে 2022-এর অন্বেষণ বই আছে, সেটা হবে না? হ্যাঁ হবে, কোনো সমস্যা নাই। 2022-এরটা পড়েন আর হচ্ছে টেক্কাটা খালি নিয়ে নেন, তাহলেই হবে। আচ্ছা স্যার, বই অর্ডার করেছি কিন্তু এখনো পান নাই। পান নাই, পেয়ে যাবেন। দেশের যে অবস্থা, গাড়ি ঘোড়াই তো ঠিক মতো চলে না। 2 দিন আগে 2 দিনের জন্য অবরোধ ছিল, আবার আগামীকালকে আর পরশু 2 দিনের জন্য অবরোধ। কি করবেন বলেন? আগামীকালকে আর পরশু 2 দিনের জন্য অবরোধ, তাইলে বুঝতে পারছেন? স্যার, ইন্ডিয়া থেকে অর্ডার করবো কিভাবে? ইন্ডিয়া থেকে যারা অর্ডার করবেন তারা আমার ইনবক্সে নক দিবেন, আমি হচ্ছে ইন্ডিয়া থেকে আপনাদের প্রসেসটা জানিয়ে দিব। ইন্ডিয়া থেকে অর্ডার করলে আপনারা বই পেয়ে যাবেন। ইন্ডিয়া থেকে অর্ডার করলেও ইনশাল্লাহ আপনারা উইদিন 15 days to 17 বা 18 days আপনারা বই পেয়ে যাবেন, ঠিক আছে? ওই বুকস অফ বেঙ্গলের মাধ্যমে আমি বই পাঠায় থাকি ইন্ডিয়াতে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আজকের মতো এখানেই আমরা ইতি করি এখানে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের দেখা হবে আবারও নতুন কোনো টপিক নিয়ে, ষোড়শসন্ধির এই অংশটার পরের অংশ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, পড়ালেখার মধ্যে থাকেন, আর হচ্ছে দোয়া করেন যাতে আমি সুস্থ থাকি। সুস্থ থাকলে ইনশাল্লাহ সব করব, ঠিক আছে? আর যদি অসুস্থ হয়ে যাই তাহলে ভাই কিছু করার নাই। ওকে, আগে তো নিজের সুস্থতা, কথা বুঝতে পারছেন? ওকে স্যার, বাংলার উপর গাইডলাইন ক্লাস নিয়েন। আপনাদের গাইডলাইন ক্লাস নেওয়া লাগে? আপনাদের তো মানে সবই পড়াই দিচ্ছি, গাইডলাইনের কি আছে? আচ্ছা ঠিক আছে, তারপর নিব না। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার, আপাতত পিডিএফ দিলে ভালো হতো। ঠিক আছে, ওকে, আপাতত পিডিএফ দিয়ে দিব না, অথবা এই ক্লাসের ফাইলটা আমি পাঠিয়ে দিব, তাহলেই হবে, সমস্যা নাই। তাহলে আজকের মতো এখানেই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।